মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন তথা স্পিরিচুয়াল নলেজের যে প্রাথমিক পদক্ষেপ বা মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে জ্ঞান, বৈভব, প্রাচুর্য, ধনসম্পত্তি তথা সমস্ত রকম অ্যাবাউন্ডেন্স তার যে কারকতা যে গ্রহ মূলত বহন করে এবং সমস্ত দৃষ্টিকোণ থেকে অর্থাৎ 3 গুণের মধ্যে থাকা আমরা সমস্ত মনুষ্যকুল তার দৃষ্টিকোণ থেকে যে সর্বাধিক প্রাচুর্য বহনকারী এবং সাত্ত্বিক প্ল্যানেট হিসেবে স্বীকৃত সে হচ্ছে বৃহস্পতি, যে আগামী 9 অক্টোবর বকরি হতে চলেছে পরবর্তী প্রায় 117 দিনের জন্য। এবং এই বকরি অবস্থায় সে বর্তমান থাকবে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই বকরি অবস্থায় আমাদের সামগ্রিক সামাজিক তথা বৈষয়িক যে ফলাফল যে দেবে সেই নিয়ে আলোচনা করব, তথা একদম ইন্ডিভিজুয়াল স্তরেও আলোচনা করব, তথা লগ্নভিত্তিক আলোচনাও মূলত এখানে থাকবে। আলোচনা শুরুর আগে এক কথা বলিনি, দয়া করে ফোন করে কেউ কনসালটেশন চাইবেন না, কারণ ফোনে আমি কনসাল্ট করি না খুব বিশেষ ক্ষেত্র ছাড়া। আর 2 নম্বর হচ্ছে আমাকে ফোন করলে সবসময় একটু রাতের দিকে করবেন, মোটামুটি 8:30 9টার সময়। ঘুম থেকে উঠেই ফোন ঘুরিয়ে দেবেন না, হ্যাঁ, আমিও কাজ করি সে সময়, তো ওই সময়টা ফোন ধরতে পারি না। আচ্ছা, আমি একটু টাইমটা আগে বলিনি আপনাদের, ইট ইজ ভেরি ক্রুশিয়াল। প্রত্যেকের সময়টা কিন্তু একটু ভালো করে জাজ করবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে বৃহস্পতি বকরি হবে 9 অক্টোবর সকালবেলা 10:01। সেই সময় যে ডিগ্রি পর্যন্ত বৃষ রাশিতে বৃহস্পতি যাবে সেটা হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট 7 সেকেন্ড। এই পর্যন্ত সে যাবে এবং সেটা কন্যা রাশির নবাংশতে। এই অবস্থায় সে বকরি হবে, অর্থাৎ তার ফরওয়ার্ড মোশন উইথ রেসপেক্ট টু আর্থ, ফরওয়ার্ড মোশন মানে তার অ্যাঙ্গুলার যে মোশন আছে সেটা পৃথিবীর সাপেক্ষে যখন দেখব মনে হবে সেটা থেমে গেল এবং সে পেছন দিকে আস্তে আস্তে গতি শুরু করছে। তো পেছন দিকে যেতে যেতে প্রথম যে ডিগ্রিটা, অর্থাৎ যে নাক্ষত্রিক ডিভিশনে যে ডিগ্রিটা প্রথম অতিক্রম করে সে অন্য নবাংশে প্রবেশ করবে, সেটা হচ্ছে কন্যা রাশির নবাংশ থেকে সে সিংহ রাশির নবাংশে যাবে উল্টো দিকে। সেটা 25/10/2024 সকাল 6:24, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিটের নিচে পুনরায় নামবে। এই অবস্থায় নামতে নামতে সে মৃগশিরা নক্ষত্রকে ত্যাগ করবে এবং ত্যাগ করে পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 23 ডিগ্রি 20 মিনিটের নিচে নামবে রোহিণী নক্ষত্রের 4র্থ চরণ, সেটা কর্কট রাশির নবাংশ। সেটা হচ্ছে 28/11/2024 ভোর, মানে মাঝরাত থেকে ভোরের দিকে ট্রান্সফর্ম হচ্ছে 3:17 সে প্রবেশ করবে। এইভাবে চলতে চলতে বৃহস্পতি 20 ডিগ্রির নিচে নামবে, অর্থাৎ রোহিণী নক্ষত্রের 3য় চরণে ঢুকবে, উল্টো দিক থেকে যাচ্ছে যেহেতু। সেটা হচ্ছে 23/12/2024, সেটাও একদম ব্রহ্ম মুহূর্তে 3:58 AM সেই সময় 20 ডিগ্রির নিচে নামবে, কর্কট রাশি থেকে মিথুন রাশির নবাংশে প্রবেশ করবে এবং এই অবস্থাতেই তার ম্যাক্সিমাম তার যে মুভমেন্ট আছে এই নবাংশ পর্যন্তই থাকবে এই বছরের জন্য। তো সেই অবস্থায় সে পরবর্তী প্রায় 1.5 মাস পরে 4 ফেব্রুয়ারি 2025 দুপুরবেলা 1:46 17 ডিগ্রি 1 মিনিট 14 সেকেন্ড, এত ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি ম্যাক্সিমাম নামবে বৃষ রাশি। সেই সময় সে মার্গী হবে এবং সেইটাও মিথুন রাশির নবাংশ, তার মানে একটা বুধের ঘরের নবাংশ থেকে স্টার্ট করে আরেকটি বুধের ঘরের নবাংশ পর্যন্ত যাচ্ছে। নর্মালি একদম ধারে না পড়ে গেলে বৃহস্পতি যখন বকরি গতিতে যায়, মানে বক্র অবস্থায় থাকে, সে অ্যারাউন্ড 10 থেকে 10.25 ডিগ্রির মতন নিচে নামে। তো সেক্ষেত্রে সে
যে নবাংশে অবস্থান করে বকরি হচ্ছে তার থেকে 4 নম্বর নবাংশ পর্যন্তই যায়। একদম ধারে থাকলে সেটা 5 হতে পারে, কিন্তু এক্ষেত্রে 4এই যাচ্ছে। তো এরপরে বৃহস্পতি পুনরায় মার্গী হবে, মার্গী হয়ে সে গতি নেবে এবং গতি নিয়ে 23°20' অর্থাৎ রোহিণী নক্ষত্র ছেড়ে পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং সিংহ রাশির নবাংশে প্রবেশ করবে। সেটা হচ্ছে 11/4/2025 অর্থাৎ 11ই এপ্রিল রাত্রিবেলা 12:12 অর্থাৎ 10 থেকে 11 তারিখে যখন হয়ে যাচ্ছে সেই সময়। এবং মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ফরওয়ার্ড মোশনে গিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে 15/5/2025 মাঝরাতে 2:31। তার পরবর্তী 1 বছর বৃহস্পতির মিথুন রাশিতে গোচর, যদিও বৃহস্পতি মিথুন রাশির থেকে কর্কট রাশিতে 1 ডিগ্রির থেকে সামান্য একটু কম নামবে, ওই 50 মিনিটের মতন নামবে, নেমে বকরি হয়ে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। তো এবং তারপর থেকে বৃহস্পতি ওই দুটো ঘর টাচ করতে করতে যাবে, আমি দেখেছি ক্যালকুলেশন করে। সেটা হচ্ছে তার পরের বছর যখন কর্কট রাশিতে তার গোচর হবে, অর্থাৎ 26 থেকে 27-এর মাঝামাঝির মধ্যে, তখন সে সিংহ রাশিতে 1 ডিগ্রির থেকে কিছু বেশি নেমে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে। প্রসেসটা এভাবে এগোতে থাকবে। যাই হোক, সেটা আলোচনার বিষয়বস্তু নয়। তো এটা হচ্ছে প্ল্যানেটের একদম আমি টাইম ভিত্তিক বলে দিলাম আপনাদের। এবার জিনিসটা বুঝুন, গ্রহ যখন মার্গী চলে আর গ্রহ যখন বকরি চলে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হয়? আপনি সোজা দিকে হাঁটছেন আর আপনি পেছন দিকে হাঁটছেন, দুটোর মধ্যে তো অবভিয়াসলি ডিফারেন্স আছে। পেছন দিকে হাঁটার সময় যেহেতু আমাদের পেছনে কোনো চোখ নেই, সেভাবে বডি মুভমেন্টও তৈরি হয়নি, সুতরাং পেছন দিকে যখন কোনো কারণে যদি আমাদের একটু চলতে হয়, আমরা নর্মালি একটু আস্তে চলি, কারণ পড়ে যাওয়ার ভয় থাকে। 2 নম্বর হচ্ছে আমরা কশাস থাকি খুব, যে কোনো রকম দুর্ঘটনা বা কিছু কোথাও বেজে গেল, সেই পড়ে যাওয়ার ভয় আর কি। বা আমাদের ন্যাচারাল মুভমেন্টটাও যেহেতু সেটার বিরুদ্ধে, সেই জন্য সর্বতোভাবে আমরা কোনো সময় সামনে যে বেগে এগোতে পারি, পেছনে সে বেগে এগোই না, এটা এগোনো সম্ভব নয়। গাড়িও যখন ব্যাক গিয়ারে চলে, আগেকার দিনে পুরনো গাড়িতে একটা নির্দিষ্ট দূরত্বের বেশি ব্যাক গিয়ারে গেলে কাঁটার তার ছিঁড়ে যেত, একটু পুরনো মডেলের গাড়ি, এখন হয়তো সেসব হয় না। কিন্তু ব্যাক গিয়ারে কি গাড়ি সামনের গিয়ারে যে মনে করুন 180 কিলোমিটার বেগে চালানো যায়, সেটা কি ব্যাক গিয়ারে চালানো যাবে? ড্রাইভারকেও তো পেছন দিকে দেখতে হবে, পেছন দিকে ঘুরে বসার তো কোনো সিট নেই। তো আলটিমেটলি আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে, প্ল্যানেট যখন পেছন দিকে মুভ আমরা দেখি, এগুলো সবই রিলেটিভ জিনিস। আমি আপনাদের একাধিকবার বলেছি, আজকে তবুও আরেকবার ছোট্ট করে বলে দেব যে যখন আমাদের মনে হয় যে জিনিসটা পেছন দিকে যাচ্ছে, তখন তার যে অ্যাকচুয়াল লোকাস স্ট্যান্ডাই থাকে তার থেকে তার একটা ন্যাচারাল ডিফারেন্স আসে, ন্যাচারাল। এবং এই ডিফারেন্সটা আমি আমাদের ব্যক্তিগত স্তরে আপনাদের উপলব্ধি করে বললাম যে আমাদের কীরকম ফিলিংস হয়। যেহেতু প্ল্যানেটসগুলো এক একটি ডেমিগডস হিসাবে স্বীকৃত, সেহেতু তাদের ক্ষেত্রেও পৃথিবীর সাপেক্ষে সেরকম একটা প্রভাব দৃষ্ট হয়। এবার আমরা বলি যে বকরি কিভাবে হয়। প্রত্যেকটা প্ল্যানেট না সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। যখনই কোনো উপবৃত্ত হয়, অর্থাৎ ইলিপ্টিক্যাল কোনো তার মোশন হয়, অ্যাঙ্গুলার মোশন হয়, তখন তার না দুটো সেন্টার থাকে সবসময়, একটা সেন্টার থাকে না। তো ফোকাস এবং ফোসাই, তো সেইটা যথাক্রমে প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম। তো সেখানে দুটো ফোসাই থাকে অ্যাকচুয়ালি, একটা নয়। তো সেই কারণে মানে দুটো ফোকাস থাকে, একটা মানে নয়। তো সেক্ষেত্রে সূর্যকে কেন্দ্র করে তার দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। পৃথিবীর ক্ষেত্রেও হয় যে গ্রীষ্মকালে পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব কমে যায়, তো মানে বেড়ে যায় অ্যাকচুয়ালি 15,20,00,000 কিলোমিটারের মতন দূরে হয়। তো কিন্তু যেহেতু পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, সেই কারণে আমাদের এখানে টেম্পারেচার রেইজ করে এবং ইকুয়েটরের কাছে সব থেকে বেশি রেইজ করে এবং পোলের কাছে সব থেকে কম করে।
আবার শীতকালে দূরত্বটা কমে যায়, 14,70,00,000 অ্যাভারেজ কিলোমিটার, তো কমে যায়, কিন্তু পৃথিবীর দক্ষিণ গোলার্ধটা সূর্যের কাছে চলে যায়, বেঁকে যায় এরকম তার অ্যাক্সিসের উপরে। যেহেতু উত্তর গোলার্ধের উপরে সূর্যের যে রশ্মি সেটা তির্যকভাবে পড়ে, সেই জন্য আমাদের এখানে ঠান্ডা অনুভূত হয়। যত আপনি উত্তর দিকে যেতে থাকবেন, মোটামুটি 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপরে যেতে থাকবেন, তত আপনার আরও বেশি ঠান্ডা বা বিটার কোল্ড সেখানে অনুভূত হবে। এটা বেসিক নলেজ, ক্লাস 6-7 বাচ্চারাও এগুলো জানে। প্রসঙ্গ হচ্ছে বকরি কিভাবে। বকরি যখন হয়, প্রত্যেকটা ইলিপ্টিক্যাল কক্ষপথে পরিভ্রমণ করছে, সূর্যকে সেন্টারে থেকে যদি পৃথিবী এরমভাবে পরিভ্রমণ করে, তার মানে এটা নয় যে মঙ্গল এভাবেই পরিভ্রমণ করছে, তার থেকে কিছুটা দূরে সে এভাবেও পরিভ্রমণ করতে পারে, আবার বৃহস্পতি এভাবেও পরিভ্রমণ করতে পারে। মানে কোনোটাই কোনো তলে নেই, এক লেয়ারে নেই। ছবিতে আমরা 2 ডিমেনশনাল দেখানো হয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা 2 ডিমেনশনাল আছে, এটা কিন্তু সবই 3D। এবং 3Dতে বিচার করার জন্য আমার যেহেতু সাবজেক্টের বিষয়, সেই কারণে আপনাদের একটু বলতে পারি, এখানে কোনো মহাশূন্যে গিয়ে তো আপনি কোনো দিক পাবেন না, যেটা পশ্চিম দিক, ওটা পূর্ব দিক, এরভাবে কোনো দিক থাকে না ওখানে। ওখানে যেভাবে ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ক্যালকুলেশন, এটা r θ φ দিয়ে করা হয়, অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোশন ক্যালকুলেশন করা হয়, এবং কোনো লিনিয়ার মোশনও সেখানে থাকে না, সবকটাই অ্যাঙ্গুলার মোশন এবং মানে সেমি সার্কুলার মোশন সেগুলো। এরকম ঘুরতে ঘুরতে এরকম একটা সময় আসে যখন মনে হয় পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে, বৃহস্পতি তার নিজের কক্ষপথে ঘুরছে। ঘুরতে ঘুরতে মনে হয় যে পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতি পেছন দিকে চলে যাচ্ছে। এটা একটা মনে হওয়া। আমি দীর্ঘ 2 বছর ধরে আপনাদের বলে আসছি যে আমি আপনাদের ছবি এঁকে দেখাবো, কিন্তু না তো আমার সেই রুম পরিবর্তন হয়েছে, আর না আমার লোকাস স্ট্যান্ডার্ডের কোনো পরিবর্তন ঘটেনি। সেই কারণে আমি অপারক ছবি এঁকে দেখালে আপনাদের এই বিষয়ের অন্তর্ভুক্ত মানুষ, খুব সাধারণ অন্য বিষয় পড়েছেন, তিনিও বুঝতে পারবেন। এটা একটা অত্যন্ত ইজি ম্যাটার। তো এবং এই মানে 5টা যে প্ল্যানেট, আমি যেটা মেনলি বলি, রাহু কেতুর কথা ছেড়ে দিন, ওরা সবসময় তো বকরি চলে। আর রবি এবং চন্দ্রের ক্ষেত্রে সেটা হয় না, পৃথিবীর থেকে আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করছি রবি। মানে আমরা যখন রবিকে ক্যালকুলেশন করছি, রবিকে আমরা মোরলেস স্থির ধরে ক্যালকুলেশন করছি, রবিকে তখন আমরা মুভমেন্টে ধরছি না, কারণ রবিও তো আরেকটি বড় নক্ষত্রের চারিদিকে তার পরিবারকে নিয়ে ঘুরছে। এভাবেই এন্টায়ার আমাদের এই ব্রহ্মাণ্ড চলছে, বা অন্যান্য ব্রহ্মাণ্ড একই নিয়মে চলছে। তো আমরা মানে রবিকে সবসময় একটা স্থির লোকাস স্ট্যান্ডাই জায়গায় ধরে কথা বলছি। তো সেই কারণে আমাদের রবি কখনো বকরি যেতে পারে না পৃথিবীর সাপেক্ষে, আমরা ফরওয়ার্ড মোশনই তার বিচার বিবেচনা করছি, বা উল্টো দিক থেকেও বলি সূর্যের সাপেক্ষে পৃথিবীর যে। আর চন্দ্র যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরছে, সেটাও একদম ডিরেক্ট ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু মঙ্গলের ক্যালকুলেশন কোথায় হচ্ছে? মঙ্গলের, শুক্রের, বুধের, বৃহস্পতি এবং শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোর ক্ষেত্রেও তাই। ওদের আমরা ক্যালকুলেশনে আনছি না, শনি পর্যন্ত রাখছি আলোচনা। তো সেই পর্যন্ত কি হচ্ছে, এখানে চিন্তাটা মানে ডাইরেক্ট যাচ্ছে না, ইনডিরেক্টলি যাচ্ছে। ওই গ্রহগুলো তো সূর্যের চতুর্দিকে ঘুরছে। তো স্ট্যান্ডার্ড বা স্টেটাস যদি বলা যায়, আমি গুণমান বা তাদের ক্ষমতার বিচারে বলছি না, তাতে সবার স্ট্যান্ডার্ড এক, সবাই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো সেই কারণে এখানে বিচারটা হচ্ছে সূর্যের সাপেক্ষে সেই প্ল্যানেট। তার মানে আমরা প্রথমে বিচার বিবেচনা করব পৃথিবীকে সূর্যের সাপেক্ষে, দেন সেই প্ল্যানেটকে সূর্যের সাপেক্ষে। সেই কারণে তাদের ক্ষেত্রে বক্রিমার্গী দশা হবে। আমরা যদি বৃহস্পতি গ্রহতে বসবাস করতাম, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমাদের পৃথিবীও ওরকম বক্রিমার্গী হতো, শনিতে তাহলে একই হতো, জিনিসটার কিছুই নয়। তো এরকম ধরুন ট্রেনে করে যাচ্ছেন, আমি যদি লিনিয়ার মোশন দিয়ে বোঝাই, যে আপনার ট্রেনের গতি 50 কিলোমিটার, পাশের লাইনে ধরুন একই দিকে একটা ট্রেন যাচ্ছে, তার গতি 45 কিলোমিটার। তা আপনি ট্রেনের জানলা দিয়ে যদি পাশের ট্রেনটিকে দেখেন, তাকে দেখবেন 5 কিলোমিটার বেগে পেছন দিকে চলে যাচ্ছে। আলটিমেটলি কি সে কি পেছন দিকে যাচ্ছে? সে তো সামনের দিকেই যাচ্ছে।
আর যেটা কম গতিসম্পন্ন ট্রেন, সেই ট্রেনের কোনো যাত্রী যদি বেশি গতিসম্পন্ন ট্রেনটির দিকে তাকায়, তাহলে মনে হবে সে 5 কিলোমিটার বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইট ইজ কল্ড দ্য রিলেটিভ মোশন, কিন্তু এখানে মোশনটা সোজাসুজি, অর্থাৎ লিনিয়ার মোশন। সেটা যখন সার্কুলার ফ্রেমে বিবেচনা করা হয় সেটা একটু জটিল আকার হয়ে যায়। এই ফেজটাকে রেট্রোগ্রেশন ফেজ বলে। অ্যাকচুয়ালি কেউ পেছন দিকে যাওয়া সম্ভব নয়, সবাই নির্দিষ্ট কৌণিক গতিতে সূর্যের চতুর্দিকে ঘুরছে। যদি তার গতি কোনো কারণে কমে যায় বা বেড়ে যায়, সেটা একটা মানে কি বলবো, এটা সেলেস্টিয়াল একটা ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। হয় পৃথিবীর, ক্ষমা করবেন, হয় সূর্যের ওপরে গিয়ে সে পড়তে পারে গতি কমে গেলে, বা বেড়ে গেলে হয়তো সে দূরে আরো ছিটকে, কারণ তাকে তো ব্যালেন্স হতে হবে। তার দুটো ফোর্সের মধ্যে ব্যালেন্স হয়ে সে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সূর্য আকর্ষণ করছে, তার ঘোরার জন্য ছিটকে যাওয়ার প্রবণতা। এই দুটো বলের মধ্যে মানে তার ভর, তার যে মনে করুন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেইগুলোর মধ্যে একটা সাম্য আছে বলে, ইকুইলিব্রিয়াম আছে বলে সে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। এবার তার যদি কম বেশি হয়, তার তো সে কক্ষচ্যুত হয়ে যেতে পারে, তো ভয়ানক রকম ঘটনা ঘটতে পারে। সেটা ঘটা এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, তো এই হচ্ছে বকরির ফ্যাক্ট। এবার বকরি যখন হয়, কিন্তু আমরা কি দেখছি, বকরি তখনই হয় মনে রাখবেন, যখন যে যার কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে সেই গ্রহ খুব কাছাকাছি এসে পড়ে। এবার বুধ দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করছে, কারণ সূর্যের থেকে তার যে রেডিয়াসটা আছে, যদি আমি কিছুক্ষণের জন্য সার্কুলার ধরে নিই ইলিপ্টিক্যাল থেকে, তাহলে রেডিয়াস হিসাবেই ধরছি, সেটা কম, সেই জন্য সে দ্রুত ঘুরতে পারছে। শুক্র কম্পারেটিভলি আর একটু বেশি, পৃথিবী তার থেকে একটু বেশি, মঙ্গল আবার তার থেকে একটু বেশি। এভাবে যত পিছনে যাবেন, শনিতে গিয়ে দেখবেন সেটা 29.5 বছরের মতন হচ্ছে। অর্থাৎ শনিতে থাকলে আমাদের দুর্গাপুজো হতো 29.5 বছর পর পর একবার করে। তো এই হচ্ছে ডিফারেন্স। এবার আমাদের এখানে মানে বুধ যেহেতু খুব দ্রুত ঘুরছে, সেহেতু বুধের ক্ষেত্রে বুধ মোটামুটি ওই 88 থেকে 107 দিনের মধ্যে ওই প্রদক্ষিণ করে। অ্যাকচুয়াল ডেট আমার মানে টাইমটা মনে নেই। এবং সেই সময় অন্তর অন্তরই বুধ বকরি হয়, যখন কাছে চলে আসে ঘুরতে ঘুরতে পৃথিবী, মানে ওর কক্ষপথ ছেড়ে কাছে আসবে না, তখন বকরি হবে। সেটা শুক্রের ক্ষেত্রে আরেকটু বেশি, মঙ্গলের ক্ষেত্রে আরেকটু বেশি, যেন মঙ্গল মোটামুটি ওই 1.25 বছর অন্তর বা 2 বছরের কাছাকাছি সময় গিয়ে বকরি হবে। এগুলো সব কিছুর ক্যালকুলেশন আছে আলাদা করে। তো বৃহস্পতি যখন বকরি হয়, আপনি যদি বৃহৎ সংহিতা, গর্গ সংহিতা, আমাদের শ্রীবিগুর আদি পুস্তক যদি পড়েন একদম, বা ধরুন ফল দীপিকা যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পায়, এবং গ্রহ বহু ক্ষেত্রে বলা হয়েছে তার মূল ত্রিকোণ বা তুঙ্গ গ্রহের ফল প্রদান করে। অর্থাৎ আমাদের যে বকরি হলে আমাদের একটা রং কনসেপশন আছে যে প্ল্যানেট নেগেটিভ ফল দেয়, এরকম কোনো নেগেটিভ কিছু ফল দেয় না। নেগেটিভ ফল হয় সবকিছুই আমাদের নোশনে, আমরা কিভাবে দাঁড়িয়ে আছি তার উপরে নেগেটিভ হয়। তো সেই সাপেক্ষে কি করে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু গ্রহটি পৃথিবীর সাপেক্ষে কাছাকাছি এসে পড়ে, তার ফলে তার প্রভাব বা ইম্প্যাক্ট পৃথিবীর উপরে পড়ে। পৃথিবীর উপরে পড়ে মানে আমাদের উপরে পড়ে। আমরা এই সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই পঞ্চভূতের তত্ত্বেই বানানো রয়েছে, একই মেটেরিয়াল দিয়ে ঈশ্বর বানিয়েছে অলমোস্ট, যতদূর পর্যন্ত আমাদের ডিসকভারি করতে পেরেছে মেটেরিয়ালি, একই জিনিস দেখা গেছে। তো সেই হিসাবে তো আমাদের বডিও সেই জিনিস দিয়ে তৈরি আছে, শুধু সোলটা আলাদা, সেটা ধরুন স্পিরিচুয়াল পোর্শন। বডিটা তো আমাদের মেটেরিয়াল পোর্শনেরই অংশ, যে কোনো প্রাণীর বডি হোক না কেন। তো সেক্ষেত্রে আমাদের বা অন্যান্য গ্রহের মধ্যে মেটেরিয়াল তত্ত্বগত দিক থেকে, মানে যদি সেটাকে ভাঙতে একেবারে ফান্ডামেন্টাল স্তরে ভেঙে দেওয়া হয়, তো দেখা যাবে সেই একই জড় পদার্থই রয়েছে শরীরে। তো সেই কারণে আমাদের উপরেও ইম্প্যাক্ট তৈরি হয়, যে কোনো জড়বস্তুর উপরেও ইম্প্যাক্ট তৈরি হয়, গাছপালা অন্যান্য জীবজন্তুর উপরেও ইম্প্যাক্ট তৈরি হয়। কিন্তু সেই ইম্প্যাক্ট
তাদের লেভেল অফ কনসেন্স অনুসারে তারা সেটাকে বোঝে। আমাদের যেহেতু কনসেন্স লেভেলটা অনেক হাই বলে ধরে নেওয়া হয়, সেই কারণে আমরা ধরে নেওয়া হয় সব থেকে বেশি বুঝি, এ যাবৎকালের আবিষ্কারের সাপেক্ষে বলছি। তো সুতরাং আমরা তার প্রভাবটা বুঝতে পারি। এবং গ্রহ যখন বক্রি হচ্ছে বা বক্রি থেকে মার্গী হচ্ছে, তার অনেকগুলো গতির ডিফারেন্স আছে। আমি অনেক আগে এলাবোরেট আলোচনা করেছি, যারা শুনতে চান কোথাও আছে খুঁজে একটু দেখে নেবেন। আমার ওই আই বটন অমুক তমুক বলেন ওসব আমি করতেও পারি না, আমার কোনো ইন্টেনশনও নেই। যদি জানতে হয় একটু খাটতে হবে। আমি যেরকম খেটে প্রোগ্রাম করছি, আমার সেরকম আপনারাও একটু খাটুন যাদের ইচ্ছে আছে। আমি সেখানে এলাবোরেটলি গ্রহের বলের 8 রকম বলের বিভাগ আমি করেছি, বা কেউ যদি দীর্ঘদিন আলোচনা করে সেইটার লিঙ্ক দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশানে দিয়ে দিতে পারেন। যারা বহু মানুষ আছে যারা আমার প্রোগ্রাম রিপিটেডলি শোনেন, যদিও সংখ্যাটা খুবই কম, কিন্তু শোনেন তারা। তো সেই হিসাবে একটা গ্রহ যখন বকরি হতে চায়, অর্থাৎ মনে করুন আপনি জোরে দৌড়াচ্ছেন, এবার আপনি থামবেন। অ্যাকচুয়ালি কি থামবেন না, কিন্তু বারবার বলছি এটা, কিন্তু মনে হবে আপনি থেমে যাচ্ছেন, ঠিক আছে? তো সেই প্রসেসটা যেতে গেলে কি হবে, আপনাকে ব্রেক কষতে হবে। দুম করে তো গিয়ে থামতে পারবেন না। তো কমতে 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 মনে করুন 50 কিলোমিটার বেগে দৌড়াচ্ছেন, সেটাকে 0-তে নিয়ে যেতে হবে। তো একটা ডিস্টেন্সের আগে থেকে ব্রেক কষে। যারা গাড়ি চালায় বা যে কোনো, তারা দেখবেন দূর থেকে যখন একটা দেখে যে একটা গাড়ি স্লো হয়ে যাচ্ছে, তার কিন্তু অটোমেটিক্যালি ব্রেকে পা চলে যাবে, কারণ তার কাছে একটা ডিস্টেন্স মেজার্ড আছে। এখান থেকে যদি আমার গাড়ি 70 কিলোমিটার বেগে চলছে, ডিস্টেন্সটা আছে 50 মিটার, তার মধ্যে গাড়িটাকে আমাকে দাঁড় করাতে হবে। আবার যদি দেখা জ্যামটা ছেড়ে দিল, আবার সে হয়তো 20 থেকে আবার 50-এ নিয়ে নিল গাড়ি, এভাবেই চলে। তো যে কোনো ম্যাটেরিয়াল জিনিস সেভাবেই চলে। তো বৃহস্পতির গতি, বৃহস্পতি যখন একদম অতিচার গতিতে থাকে, তখন তার ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা 14 মিনিটের মতন থাকে। এটাই কিন্তু ন্যাচারাল, 14 মিনিটের মতন থাকে তার। এবার যখন সে বকরি হবে, মোটামুটি তার ধরুন 67 দিন আগে থেকে তার গতি অল্প অল্প করে কমতে শুরু করবে। 14 থেকে 13 হবে, 12 হবে, মানে পৃথিবীর কাছাকাছি সে আসছে সে সময়, এবং গতিটা তার কমছে বলে মনে হচ্ছে। করতে করতে যখন সে 6 মিনিটের নিচে গতি হবে, তখন থেকে তার চেষ্টা বল বৃদ্ধি পাবে। চেষ্টা বল মানে মনে হবে তার তো গতিটা নির্দিষ্টই আছে, সে তো সেটাকেই রিটেইন করে থাকার চেষ্টা করবে, কিন্তু পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে সে স্লো হচ্ছে, বা কিছু দিন বাদে উল্টো দিকে যাবে বলে মনে হয়। তো সেই সময় তার চেষ্টা বলটা বৃদ্ধি পায়। গ্রহের এই চেষ্টা বলটাকে বহু পণ্ডিত বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। মানে অ্যাজ ইফ আপনি দৌড়াচ্ছেন, আপনাকে খুব টেনে ধরবার চেষ্টা করছে, সে সময় কিন্তু আপনি আপনার দৌড় থামাতে চাইছেন না। তখন কি হবে, আপনি বাধাকে অতিক্রম করে দৌড়ানোর চেষ্টা করবেন। তার ফলে আপনার যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, সেটা ন্যাচারালি বৃদ্ধি পাবে। সেটাকেই চেষ্টা বল বলা হয়। আমি সহজ উদাহরণে বেশি বললাম, এর থেকে কিছু উদাহরণ এই মুহূর্তে মাথায় আসছে না। এটাকেই চেষ্টা বল বলে ধরে নেওয়া হয়। চেষ্টা বল যখন বৃদ্ধি পায়, তখন কি হয়, তার মানে সেটার সক্ষমতারও বৃদ্ধি পায়। দেখবেন অনেক বড় বড় যারা ধরুন খুব দৈহিক পরিশ্রমের কোনো খেলাধুলা করে, দেখবেন পেছনে টায়ার বেঁধে দৌড়ায়। আমি দেখেছি অনেক, এক বিখ্যাত এক প্রতিবেশী দেশের একজন বিখ্যাত বোলার ছিলেন, অসম্ভব গতিতে বল করতেন, তাকে আমি প্র্যাকটিস করতে দেখেছি। কোমরে একটা বড় টায়ার বেঁধে দৌড়াচ্ছে, হয়তো সবাই করে, তারটা আমি দেখেছি। তো কেন করছেন, ওই চেষ্টা বলটা বৃদ্ধি পাওয়ানোর জন্য। অর্থাৎ আমি বাধাটা, বা যারা ধরুন আর্মির খুব টাফ কোনো প্রশিক্ষণ নিচ্ছে নিজেকে ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ করার জন্য, তারা এই ধরনের খুব হার্ড ট্রেনিং করে, অনেককে ধরে রাখার চেষ্টা করছে, বা ধরুন যারা ধরুন ওই কবাডি খেলছে, সেক্ষেত্রে এই ধরনের কিন্তু বলের দরকার আছে। তো চেষ্টা বল যখনই বৃদ্ধি পাবে, তখন কি হবে, কোনো কিছুর বল বৃদ্ধি হলে কি হবে, বল সবসময় অলওয়েজ টু বি অ্যাপ্লাইড ফর ওভার সামথিং। তো সেটা অ্যাপ্লিকেশন হবে, কার ওপরে হবে, পৃথিবীর ওপরে হবে।
পৃথিবীর উপরে হবে মানে আমাদের উপরে হবে। তো সেই কারণে গ্রহ যখন বকরি হয় তার স্ট্রেংথ বেড়ে যায়, নর্মাল স্ট্রেংথের থেকে সে অনেক বেশি স্ট্রেংথে কাজ করতে থাকে। এবং একটা ছোট্ট প্ল্যানেট, বুধের মতন প্ল্যানেট, যে একটা করে অ্যাভারেজ যখন পূর্ণ গতিতে থাকে তখন সে 15 থেকে 16 দিন থাকে। অ্যাভারেজ আমরা 18 দিন বলি, কিন্তু 15 থেকে 16 দিন। শুক্র যখন অতিগোচার গতিতে আছে 25 থেকে 26 দিনের মধ্যে থাকে, আমরা অ্যাভারেজ 28 দিন বলি। তো তখন তার ফোর্সটা বেড়ে যায় বকরি হওয়ার সময় অতিচার গতির তুলনায়। অতিচার গতি হচ্ছে তার কমফোর্টেবল জার্নি। ট্রেনের সামনে 70 কিলোমিটার ফাঁকা সিগন্যাল, জোরে ছুটছে, তো 40 মিনিট টানা টানলো ট্রেন। কিন্তু অ্যাকচুয়ালি যখন সে স্লো হবে তখন যখনই তার চেষ্টা বল বাড়বে, আমাদের উপর ইম্প্যাক্ট দেওয়ার জায়গাটাও তার মধ্যে চেঞ্জ হবে। যখন চেঞ্জ হবে তখন এই বৃষ রাশি, যাকে যে রবি থেকে 10th হাউসের ঘর, অর্থাৎ আমাদের ন্যাচারাল কর্ম, মানে রাজা তার যে কর্ম, মানে তার যে এক্সিকিউশনের জায়গা, সেটাকে দর্শাচ্ছে। 6th হাউস থেকে এটা তার 5th হাউস, অর্থাৎ মকরের থেকে 5th হাউস। তো মকর হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের, মানে এক্সিকিউটিভের ঘর। এক্সিকিউটিভ এখানে তাকে, তিনি নিজেও করছেন, তার সাবঅর্ডিনেটদেরও বলছেন তুমি এই এই কাজগুলো করো, বাই দ্য ডাইরেকশন অফ দ্য কিং। এটা 10th হাউস। আবার কালপুরুষের 2nd হাউস, ফুড, ফ্যামিলি, ফিনান্সের ঘর এটা। এবং স্থির রাশি পৃথ্বী রাশি। স্থির কেন বলা আছে? যে কোনো কাজকে পরিণতি দিতে গেলে পরিস্থিতি খুব শান্ত হতে হয়, তবে সেই কাজটা ঠিকঠাক মতন হয়। একটা অশান্ত অস্থির পরিবেশে কোনোদিন কোনো কাজ এক্সিকিউশন ভালোভাবে হতে পারে না। তো সেই কারণে এটা স্থির ঘর দেওয়া আছে, শুক্রের ঘর থাকা সত্ত্বেও। এবং পৃথ্বী রাশি দেওয়া আছে। পৃথ্বী রাশি এই কারণে দেওয়া আছে, এর নেওয়ার ক্ষমতা বেশি আছে। ধরিত্রী মাতা আমাদের সমস্ত অপরাধকে নিয়ে নেয়। আমরা মেটেরিয়ালি যত অপরাধ করি, এই কোথাও খুঁড়তে শুরু করলাম, কোথাও একটা পাইপ ফেটে গেছে, এই কোথাও একটা ড্রিল চালানো শুরু করলাম, এই পাহাড়ের তলা দিয়ে একটা রাস্তা বানানো শুরু করলাম, আমরা করি তো। ভগবান যদি মনে করতো তাহলে ওটা বানিয়ে দিত। এবার আমাদের অনেক সময় বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে দেশের সুরক্ষা বা গতি বাড়ানোর জন্য আমাদের করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ন্যাচারাল বলেন, এটা বানানোর সময় বানিয়ে দিয়েছে, সেটা বসবাসযোগ্য বলেই বানিয়ে দিয়েছে, নাহলে তো প্রাণের উদ্ভবই ঘটতো না। এবার আপনি বলবেন মেটেরিয়াল সিভিলাইজেশনের জন্য দরকার হয়, আমি সেই বিতর্কের মধ্যে ঢুকছি না। কিন্তু ধরিত্রী মাতা আমাদের সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেয়, আমরা যাই করি না কেন। তার সহন শক্তি এত বেশি, সেই জন্য সে মাতা। তো সেই ঘরকে দেওয়া আছে, অর্থাৎ আপনার যত এক্সিকিউশন হবে, কোথায় হবে? পৃথিবীর উপরে হবে, আমরা পৃথিবীর উপর আছি। তে যত এক্সিকিউশন সে নিয়ে নেবে। আমরা যে মাটি থেকে এত পরিমাণে ধরুন ফসিল ফুয়েল আমরা তুলে নিচ্ছি, গ্যাস তুলে নিচ্ছি, তার ফলে তো সেই গ্যাসগুলো তো এনার্জি থেকে, মাস থেকে এনার্জিতে কনভার্সন হয়ে যাচ্ছে। তার ফলে তো পৃথিবীর যে অ্যাকচুয়াল ওয়েট, কয়লা তুলে নিচ্ছে, সেগুলো তো পৃথিবীরই জিনিস, কিন্তু সেগুলো কিন্তু এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার ফলে সামান্য হলেও কিন্তু ওয়েটলেসনেস হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনি যে বড় হচ্ছেন খেয়ে দিয়ে, আপনি মনে করুন 5 কেজি ওজন ছিলেন, এখন 50 কেজি হয়েছে, তো পৃথিবীর জিনিস দিয়ে বড় হয়েছেন, আবার পৃথিবীতেই মিশে যাবেন। কিন্তু কোটি কোটি ব্যারেল তেল তুলে নিচ্ছে বা করছে, সেটা কিন্তু পৃথিবীর তৎকালীন সময়ে ভূমিকম্পজনিত গাছপালা, সেগুলোর মানুষ ধ্বংস হওয়া, সেই সভ্যতা ধ্বংস হওয়া, সেগুলোই তো বছর বছর থেকে সেগুলো এখন শক্তিতে কনভার্ট হয়েছে বিভিন্ন রকম ফর্মে। সেগুলোকে আমরা তুলছি, কয়লাকে তুলছি, সেই মাসটা কি হচ্ছে, এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো তার ফলে ওয়েটলেসনেসও হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, যতটুকু আমার নলেজ বলে। তো গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পাবে, গ্রহ তারপরে আরো স্লো হতে থাকে। স্লো হতে হতে এমন একটা সময় আসে যেটাকে আমরা স্ট্যাটিক ফেজ বলি। এটা যেদিন বৃহস্পতির মতন গ্রহ যেদিন বকরি হবে, তার মোটামুটি 6 থেকে 8 দিন আগে থেকে গ্রহের আর খুব একটা মুভমেন্ট থাকে না, সেকেন্ডে কমতে থাকে তার, মানে বাড়তে থাকে তার এটা। এবং বকরির পরে আবারও তার 6-7 দিন তার একটা স্ট্যাটিক ফেজ থাকে।
ঠিক সেরকমই যে 4ই এপ্রিল যে গ্রহ যখন বৃহস্পতি যখন ডাইরেক্ট হবে তারও কিন্তু 17°1' পর্যন্ত নিচে নামবে। তো তারও দেখবেন 4-5 দিন আগে থেকে তার গতি অলমোস্ট অবরুদ্ধ হয়ে গেছে, বাড়ছে কমছে না, এবং ডাইরেক্ট হওয়ার পরেও আবার ওরকম 6-7 দিন একটা স্ট্যাটিক ফেজে থাকবে। তারপরে আবার আস্তে আস্তে গতির স্তর বাড়তে থাকবে, যত স্তর বাড়তে তারপরে একটা এক্সজশন ফেজে চলে যায় প্ল্যানেটের, মানে কাইনেটিক এনার্জিটা স্ট্যাটিক এনার্জিটা হঠাৎ করে কাইনেটিক এনার্জিতে যখন কনভার্সন হয়, একটা বন্দুক থেকে যখন একটা গুলি বেরিয়ে যায় তখন স্প্রিংটা তো আবার এক্সটেন্ড হয়ে যায়, এটাকে আবার টেনে আনতে হয় তার ফোর্সটাকে এক জায়গায় অ্যাকুমুলেট করার জন্য। ঠিক সেরকম হয়, কিছুদিনের জন্য একটা এক্সজর্শন ফেজে থাকে প্ল্যানেট, তার শক্তি অনুসারে থাকে। যাই হোক, সেগুলো পরের আলোচনা, অনেকবার বলেওছি সেগুলো। তো এই ফেজে বৃহস্পতি কি ফল দেবে দেখুন। বৃহস্পতি তার বকরির ফল মোটামুটি বকরি হওয়ার নিয়ার অ্যাবাউট 34 দিন আগে থেকে দেওয়া শুরু করে, মানে যখন সে 4.5 থেকে 5 মিনিটের নিচে গতিতে নেমে আসে উইথ রেসপেক্ট টু আর্থ, তখন থেকেই সে বকরির ফল স্লোলি দেওয়া শুরু করে। কারণ বৃহস্পতি তো জানে আমি পৃথিবীর সাপেক্ষে এখন আমাকে মনে হবে আমি উল্টো দিকে যাচ্ছি এবং আমি অনেকক্ষণ ধরে একটা জায়গায় বসে থাকবো। এবার আমি একদম প্রথমের উদাহরণটায় চলে যাই। আপনারা দেখবেন আমরা আকছার দেখি যে রাস্তা দিয়ে হাঁটছি, কোনো একটা দোকানের নাম হয়তো খুঁজতে খুঁজতে যাচ্ছি, আমরা কিছুটা এগিয়ে গিয়ে হয়তো মনে হলো সেই দোকানটা আছে, তো পেছন দিকে একটু পেছালাম, যখন পেছাচ্ছি তখন কিন্তু একদম দৃষ্টি দিয়ে দেখছি ওই নামটা। ওইটাকেই বলা হয় যে গ্রহ যখন মনে হয় পিছন দিকে যাচ্ছে বকরি স্টেটে, তখন তার একদম অ্যাকিউট দৃষ্টি থাকে, তার যে কারকতা, যে ঘরে রয়েছে তার কারকতা, কোন মানে কালচক্রের, মানে করুন যার যার ছকের তার দশা অন্তর্দশা সাপেক্ষে তার এফেক্ট, এই সব কিছু মিলিয়ে সে একটা ফল দেবে। তার ডিসপোজিটার কি স্টেটে রয়েছে, রাহু কেতু কি স্টেটে রয়েছে, তার উপর মিলিয়ে সে একটা রেজাল্ট্যান্ট এফেক্ট দেওয়ার চেষ্টা করে। তো সেটা মোটামুটি সে 34 দিন আগে থেকে দেওয়া শুরু করে। তার মানে সেপ্টেম্বর মাসের 2 থেকে 3 তারিখ থেকেই সে ফল দেওয়া স্টার্ট করেছে, এবং এই ফলটা কিন্তু সে মার্গী হওয়ার পরেও মোটামুটি ধরুন 15 দিন পর্যন্ত ইট উইল বি অন এক্সটেন্ডেড মোড। অনেকে অনেক সময় বলে যে বৃহস্পতি যখন বকরি হচ্ছে তার ডাইরেকশনটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, সুতরাং সে এবার উল্টো দিকের ঘরের ফল দেবে। বকরি অবস্থায় তার যে কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে সেই কাজগুলো হয়। এগুলো পুরোপুরি সত্যি মিথ্যের মধ্যেখান দিয়ে আমি হাঁটার চেষ্টা করছি, কারণ এগুলো ক্ষেত্র বিশেষে হয়। কত ডিগ্রিতে গিয়ে সে বকরি হচ্ছে, কারণ বৃহস্পতি বুঝুন 27 ডিগ্রি ক্রস করে যাচ্ছে। তার মানে কি, মানে বৃষ রাশির সে 9টা নবাংশকেই টাচ করছে। মকর থেকে তার নবাংশ স্টার্ট হয়েছে এবং নবাংশ শেষ হচ্ছে এসে কন্যা রাশিতে। তার মানে সে পুরো ঘরটাকেই এক্সপিরিয়েন্স করে এবার পেছন দিকে যাচ্ছে। এই স্তরে বকরি, আর বৃহস্পতি যখন গতবার বকরি হয়েছিল মেষ রাশিতে 21 ডিগ্রিতে, অর্থাৎ 7টা নবাংশ সে যেতে পেরেছিল। দুটোর মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স আছে। কোনো একটা ঘরকে পুরো দেখে বকরি হওয়া খুব কি বলবো উল্লেখযোগ্য পদক্ষেপ। আর মনে রাখবেন, কারুর ঘরেও যদি, কারুর ছকেও যদি গ্রহ যত বেশি এগিয়ে থাকবে, অর্থাৎ একটা ঘরের প্রায় পুরোপুরি চলে গেছে, তাহলে বুঝবেন যে সেই গ্রহের ম্যাচুরিটি অনেক বেশি আছে ফল দেওয়ার ক্ষেত্রে। তার ভাব অনুসারে সে ফল দেবে, কারণ ওই ঘরের ভাব নিজের ভাবের সাথে সেটাকে কন্ট্রাস্ট বা ডিসকন্ট্রাস্ট যেটাই হোক গোচর সাপেক্ষে সেটা কিন্তু সে পুরোটা এক্সপিরিয়েন্স করছে। আর কোনো গ্রহ যদি সামান্য একটুখানি যায়, তাহলে সে আগের ঘরের ভাবটাকে কিছুটা টেনে নিয়ে আসে। ধরুন 5 ডিগ্রিতে কোনো ঘরে কারো শনি আছে, তার মানে কি আগের ঘরের ফলটাকে সে কিছুটা, যদি মার্গী না বকরি না হয়ে যায়, তাহলে টানবে। এগুলো টেকনিক্যাল পার্ট, যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা এগুলো মাথায় রাখবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, আমি এবার ফলগুলো এক এক করে বলে যাই। এখানে বকরি অবস্থায় কি ফল দেবে, মেটিকুলাসলি শুনবেন জায়গাটা।
ভ্রমণ মানে ট্রাভেলিং এবং অজানা অচেনা এগুলোকে চেনা বা রেকগনাইজ করার মানসিকতা বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা ধরুন বাচ্চা ছেলে মেয়ে আছে 15 থেকে 30 বছরের মধ্যে, তাদের মধ্যে বোহেমিয়ান ক্যারেক্টার বৃদ্ধি পাবে এ সময়। আর যারা ধরুন ম্যাচিওর, তাদের মধ্যেও নতুন কিছু সংকল্প বা নতুন কিছু কাজ করার ক্ষেত্রে মোটিভেশনাল ফোর্স কিন্তু এনহ্যান্স করবে। কবে থেকে এনহ্যান্স করবে না, এনহ্যান্স শুরু হয়ে গেছে, এনহ্যান্সমেন্ট 3 তারিখ থেকে, এবং এটা বাড়তে থাকবে যত দিন যাবে। নাম্বার 2 হচ্ছে খুব ক্লোজ রিলেশনশিপের ভিতর কিন্তু স্পর্শকাতরতা, সেন্সিটিভিটি খুব বেশি বৃদ্ধি পাবে। অভিমান, লাভ উইথ ফুল অফ প্যাশন অ্যান্ড ইমোশন, অবসেশন, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কোনো ডিপ রিলেশনশিপের চূড়ান্ত নেগেটিভ ইফেক্টও হতে পারে, সাবজেক্ট টু দ্যাট, তার ছকের ভাব অনুসারে কি হচ্ছে। অর্থাৎ মনে রাখবেন, যে কোনো ইমোশনাল আসপেক্টের দুটো দিক আছে, সেটা ভালোবাসা হলেও প্রকাশ পেতে পারে, ক্রোধ হিসাবেও প্রকাশ পেতে পারে। বোথ আর পসিবল ওভার দেয়ার ডিউরিং দ্যাট 10 year আর কি। এবং কোনো কাছের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ছেদ পড়তে পারে, সেটা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব বিতর্কিত কথা থেকে কালপুরুষের দ্বিতীয় ঘরে বকরি হচ্ছে, সুতরাং কথাবার্তার ক্ষেত্রে শালীনতাবোধ বজায় রাখতে হবে। স্থৈর্য অর্ধাবসায় বকরি গ্রহের 10ম ভাবে শনি যেহেতু বকরি থাকবে, প্রাথমিক অবস্থায় অন্তত প্রথম প্রায় 35-36 দিন মতন বকরি থাকবে, তারপরে এক্সস্টেড শনি হবে, এবং মার্গী শনির ক্ষেত্রে সেটার কিন্তু একটু বেশি রকম প্রাথমিক ক্ষেত্রে বৃদ্ধি করবে। তারপরে বকরি অবস্থায়ও বৃহস্পতি যখন বকরি স্টেটে ম্যাক্সিমাম যে গতি নেওয়া যায়, 7 মিনিট পর্যন্ত গতি নিতে পারে বৃহস্পতি, সেই স্টেটে গিয়ে কিন্তু ম্যাটারটা অনেকটা রিল্যাক্সড হবে, এবং তখন কিছুটা সে কোনো একটা টপিককে জাগলিং করার মতন স্টেটে থাকবে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে একটা অস্টেরিটি, বলুন অস্টেরিটি ইন দ্য সেন্স, আমি নেগেটিভ অর্থে বলছি না, একটা ডিসিশনের ক্ষেত্রে স্টিক করে থাকা, এটা থেকে নড়বো না, এই ধরনের অস্টেরিটি আমি বলছি। এবার সেটা যদি নেগেটিভ ভাবে হয়, তাহলে সেটা নেগেটিভ অর্থে প্রয়োগ হতে পারে। এই ধরনের মানসিকতা কিন্তু তৈরি করবে, এবং অত্যন্ত বেশি রেসপন্সিবিলিটি, হার্ডওয়ার্ক, ডিলিজেন্স, এগুলো কিন্তু সে তৈরি করবে। আপনার কাছে এমনিতেই চাপ চলে আসবে কাজ করার জন্য, তার স্তর, দশা, ছকের গুরুত্ব অনুসারে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে লাক্সারি, এনজয়মেন্ট ইন লাইফ, ফুডি, পারচেজ অফ জুয়েলারি বা জুয়েলস, ভেহিকেল, লাক্সারি ফ্ল্যাট, লাক্সারি কোনো গেম হতে পারে যেগুলো মানুষ খেলে, যেগুলো একটু বেশ পয়সা দিয়ে খেলতে হয়, যেমন ধরুন গলফ খেলছেন কেউ, ব্যয় সাপেক্ষ, ফুটবল খেলার থেকে তো অনেক ব্যয় সাপেক্ষ। আচ্ছা, লন টেনিস, পোলো, সুইমিং, চেস, যেগুলো খেলার জন্য একটা অ্যাম্বিয়েন্স লাগে, একটা পরিকাঠামো লাগে। 4টে বাচ্চা একসাথে একটা বল নিয়ে একটা ছোট মাঠে খেলতে শুরু করে দিতে পারে, কেউ যদি অবজেকশন না দেয় সেখানে সে কারোর কোনো নেই, এটা 200-300 টাকার বল নিয়ে খেলতে পারে এবং পূর্ণ মজা নিতে পারে। কিন্তু এই সময় যে খেলাগুলো হবে, সেই খেলাগুলো একটু কস্টলি খেলা, এবং সেটা কিন্তু মানে মানুষ এর মধ্যে যাবে আর কি। বিউটি প্রোডাক্টস যারা ব্যবসা করছেন, অল্টারনেটিভ মেডিসিনের ব্যবসা করছেন, মাল্টি জিম, বিভিন্ন রকম যোগা, প্রাণায়াম সেন্টার, বিশেষত যার মধ্যে একটু আধুনিকতা এবং কর্পোরেট ছোঁয়া রয়েছে, সেটা কিন্তু বেশি হবে শুরুর দিকে। মনে রাখবেন, শুক্র কিন্তু 13 তারিখের পরে, 13ই অক্টোবরের পরে বৃশ্চিক রাশিতে যাবে। বৃহস্পতি তখন একদম স্ট্যাটিক থাকবে 16-17 তারিখ পর্যন্ত, একে অপরের সমসপ্তমে অবস্থান করবে। বহু লোক এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলে, বিভিন্ন রকম বলে। আমি সেই সব না বলে আপনাদের একটা জিনিস বলছি, এটা কিন্তু অ্যাবাউন্ডেন্সের লক্ষণ। বাট বারবার বলেছি, সমস্ত কথার কোর লাইন হচ্ছে 18ই ডিসেম্বর পর্যন্ত সোসাইটিতে মানির ফ্লো ভালো থাকবে না, থাকতে পারে না, থাকবে না। অর্থাৎ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ পয়সা খরচা করবার আগে 10 বার চিন্তা করবে।
তার মধ্যে এক ধরনের রেট্রোগ্রেড চিন্তা আসবে আর কি। কি হয়েছিল 2020-21 সালে, এরকম যদি হয়, এই হয় সেই হয়, অর্থাৎ পয়সা খরচা করতে দেবে না। সোসাইটিতে পয়সার ফ্লো কম থাকার জন্য প্রোডাকশন লেভেলে কিন্তু ঘাটতি হবে, মানুষ কিনবে কম, বানাবে বেশি, তার ফলে সারা পৃথিবীতেই এই সময় একটা মানে কর্ম সংকোচনের একটা জায়গা কিন্তু তৈরি হবে। 18ই ডিসেম্বর চলে গেলে খুব স্লোলি 17ই মার্চের মধ্যে পরিস্থিতি খুব আস্তে আস্তে ডেভেলপ মানে চেঞ্জ হবে 10-25% মতো, তারপরে র্যাপিডলি চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, তো তার ফলে আমি যতটাই বলি না কেন এই সময় আপনাকে দেবে, কিন্তু তার মধ্যে একটা লিমিটেশন পর্যন্ত দেবে। আমি বর্ডারটা কিন্তু আগে সিল করে দিয়েছি, হ্যাঁ, তারপরে সব কথা বলছি, সুতরাং দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না বলার সময়। আচ্ছা, মেডিকেল, স্পেশালি মেডিসিন ফিল্ডে ব্যাপক প্রগতি দেবে যারা। শুধু তাই নয়, এমন কিছু মেডিসিনের সময় তৈরি হতে পারে যেটা কিন্তু লাইফ সেভিং ড্রাগস বলা হয়, বা যেগুলো দীর্ঘদিন ধরে যার উপর রিসার্চ চলছে। হ্যাঁ, এখন তো এরকম অনেক ওষুধ বেরোচ্ছে সারা পৃথিবীতে, যারা খবর রাখে, আমি কিছু ক্ষেত্রে বাধ্য হই খবর রাখতে আর কি এরকম। তো সেক্ষেত্রে আপনারাও দেখবেন যে এই সময় কিন্তু এমন কিছু ওষুধ বেরোবে যে সেই ওষুধ কিন্তু আপনাদের মনুষ্য সমাজের প্রগতি বা জনকল্যাণের জন্য ব্যাপক রকম সহায়তা করবে, অর্থাৎ লাইফ স্প্যানটাকে এক্সটেনশন করবার ক্ষেত্রে। ফার্মাসিউটিক্যালস ডেভেলপমেন্টও বেশি হবে, বিশেষত জীবনদায়ী ওষুধ, বারবার লাইফ সেভিং ড্রাগস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এমফেসিস বেশি দেওয়া হবে। আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের ক্ষেত্রে ব্যাপক প্রগতি দেবে এ সময়। বিশেষত যাদের জন্মছকে বৃহস্পতি কোনো জলকারক ঘরে বকরি আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো ফল দেবে। এবং 69 বছরের থেকে ঊর্ধ্ব ব্যক্তি, অর্থাৎ যাদের মধ্যে বুধের অ্যাম্বিয়েন্স চলে এসছে এবং খুব এমিনেন্ট, খুব খ্যাতিসম্পন্ন মানুষ, তারা কিন্তু শারীরিক সমস্যা থেকে, যদি কখনো দেখেন, আমি জানি না সেই কোনো লেভেলের লোক আমার মতন মানুষের কথা আদৌ কোনোদিন মানে শোনেন কিনা এসব, যদি শোনেন বা পরোক্ষে শোনেন তাহলে চেষ্টা করবেন এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকার। আমি কিন্তু এজটা বলেছি 69 স্পেসিফিক, তার মানে এমন নয় যে 45-এ এসে সেটা একেবারেই থাকবে না, সেখানে প্রবাবিলিটিটা কম থাকবে, তারপরে প্রবাবিলিটিটা বেশি থাকবে। নারী সুরক্ষা আইন সারা পৃথিবীতে এই সময় দেখবেন বেশ একটা ভালো গ্রিপ নেবে, বিশেষত এটা একটু ল্যাটার ফেজে গিয়ে নেবে শনি ডাইরেক্ট হওয়ার পরে। মোটামুটি ডাইরেক্ট হওয়ার পরেও ধরুন নভেম্বরের ফ্যাগ এন্ড থেকে, বুধ হয়ে সময় নভেম্বরের ফ্যাগ এন্ড থেকে ডিসেম্বরের মিড পর্যন্ত বুধ বৃশ্চিকে বকরি থাকবে। এই সময় থেকে মার্চ পর্যন্ত এই রিলেটেড কিন্তু সেভারাল লজ উইল বি মেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট, বা আইন তৈরি হওয়া বা বিভিন্ন রকম ডেটারেন্স বা বিভিন্ন প্রোটেক্টিভ মেজার তৈরি হওয়া, বিভিন্ন দেশ তার তার সোশিও ইকোনমিক প্যাটার্ন অনুসারে সেটা তৈরি করবে। আমাদের মতন দেশ যেখানে জনঘনত্ব অত্যন্ত বেশি, হ্যাঁ, এখানে একরকম সমস্যা, আবার ধরুন সেটা যদি কোনো ইউরোপিয়ান দেশে চলে যান সেটা একরকম, রাশিয়াতে চলে যান সেটা একরকম। তো কিন্তু তার তার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু তৈরি হবে উইমেন সেফটি বা এই রিলেটেড লস। হ্যাঁ, এবং আইন আসার থেকেও আমি বলবো আইনের তো প্রয়োজন অবশ্যই আছে সুরক্ষার জন্য, কিন্তু তার থেকেও প্রয়োজন হচ্ছে যে এক্সিস্টিং আইন আছে সেগুলোকে আরও মানে খুব প্রগাঢ়ভাবে ব্যবহার করা, যাতে আইন তৈরি করা হয় কেন আমাদের সুবিধের, আমরা যাতে আমাদের ওয়েলবিং, আমাদের ভালো মন্দ সব কিছুর জন্য, তো সেটার যাতে প্রপারলি প্রয়োগ হয়, এক্সিকিউশন পার্টটা কিন্তু খুব ভালোভাবে এ সময় হবে, যাতে একটা নর্মাল প্রোটেকশন পাওয়া যায়। আরও তার সাথে একটা নেগেটিভ কথা বলছি, আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু বলছি, কিন্তু এ সময় কিন্তু 2-4টে এরকম ঘটনাও শুনতে পারবেন
যেগুলো কিন্তু এই আইন তৈরিতে অনেক বেশি মানে মানুষকে, যারা আইন তৈরির ক্ষেত্রে রয়েছেন বা সমাজের যারা ধরুন আইন প্রণয়নকারী জায়গায় বা এক্সিকিউশনের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটাকে আরও বেশি চালিত করবে যে না, প্রয়োজন এসেছে এটাকে আরও বেশি দৃঢ়ভাবে সমাজে প্রয়োগ করার, কারণ সেফটি বিঘ্নিত হচ্ছে কোনোভাবে, বিশেষত জাতিকাদের ক্ষেত্রে। এরকম কিছু ইনসিডেন্টেরও কিন্তু যোগ আছে। ভগবানকে কাছে প্রার্থনা করি যেন ইনসিডেন্টটা ছাড়াই ব্যাপারটা ঘটে, এটাই আমার বলার থাকবে। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার দেবে উইথ ময়েশ্চার, যাদের ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি বলছি, যাদের লাংসের অবস্থা খারাপ, কোনোভাবে ব্রিদিং ট্রাবল বা ধরুন ডাস্ট, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কোনো সমস্যা যাদের অহরহ ঘটে, আমি দেখবেন সবসময় খকর খকর করি আর কথা বলি, খুব মুশকিল এই সময়টা, হ্যাঁ খুব ভোগাবে। তো যারা যারা এই সমস্যায় আছেন অলরেডি, বিশেষত বাচ্চা যারা আছে, যাদের ক্ষেত্রে বাচ্চাদের খুব খারাপ লাগে দেখে, যাদের ব্রিদিং ট্রাবল হয়, খুব কষ্টদায়ক, বিকজ আই এম ফেসিং দ্য প্রবলেম, আমি জানি। তো এটা বাচ্চা এক্সপ্রেস করতে পারে না, তো যত্ন নেবেন যতটা সম্ভব। ঠান্ডাটার মধ্যে না একটা কিরকম একটু ভেজা, ইউরোপিয়ান ঠান্ডা যেরকম হয়, ওখানে শীতে বৃষ্টি হয় যেহেতু, আমাদের এখানে এরকম একটা ঠান্ডা থাকবে। আর আমি বলেছি বৃষ্টি যেহেতু মানে ইনসিসেন্টলি মানে হতে থাকবে, দেখবেন একটা ক্যাপে ক্যাপে হয়েই যাচ্ছে মোটামুটি। তো তার ফলে ঠান্ডাটা ভীষণ ফ্লাকচুয়েশনও করবে, খুব ফ্লাকচুয়েশন করবে। হঠাৎ দেখলেন ঠান্ডার মধ্যে একটা নিম্নচাপ হয়ে গেছে, তার ফলে ভীষণ কাফ অ্যান্ড কোল্ডের প্রবাবিলিটি কিন্তু এ সময় বাড়িয়ে দেবে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যাদের ক্ষেত্রে এই প্রপেন্সিটি বেশি আছে। ভোগ্যপণ্যের যত সেলস আছে, যে সমস্ত ধরুন ইলেকট্রনিক গেজেটস আছে, যত রকম, মোবাইল থেকে এয়ার কন্ডিশন, ভেহিকেল থেকে শুরু করে মনে করুন কম্পিউটার, এগুলো যত দামি প্রোডাক্ট আছে তার কিন্তু সেলস অনেক বেশি বেড়ে যাবে। যারা কোনোভাবে মার্কেট অ্যানালিসিসের সাথে যুক্ত আছেন তারা দেখবেন এ সময় বেশ বাড়ে, বিশেষত ডিসেম্বরের থার্ড উইকের পর থেকে কিন্তু এর গ্রোথ রেটটা অনেক বেশি বাড়বে। দয়া, মায়া, মমতা, বেনেভোলেন্ট অ্যাটিটিউড যেগুলো রয়েছে, হ্যাঁ, মানুষকে ক্ষমা করবার ক্ষমতা, সেগুলো কিন্তু অনেক বেশি এ সময় বৃদ্ধি পাবে, অন্তত অ্যাপারেন্টলি তো বৃদ্ধি পাবে। আমরা যদি রাস্তায় কোনো একটা কুকুর বা একটা বেড়ালকেও দেখি যে তার হয়তো খুব কঠিন মানুষ, হয়তো সে একটা ভেহিকেলে রয়েছে, নেমে কিছু করতেও পারবে না সে সময়, কিন্তু তার মনের মধ্যে কিন্তু ইম্প্যাক্ট হবে এ সময়। নর্মাল একটা প্যাশন, আমি যেটা প্রথমেই বললাম, সেটা কিন্তু বাড়িয়ে দেবে। দেখুন শনি যেখানে থাকবে, শনির মুভমেন্ট যেদিকে থাকবে আপনার ডাইরেক্ট, সেখান থেকে বৃহস্পতি 4th হাউসে থাকবে, মানে বকরি স্টেটটাতে অন্তত। তার ফলে পৃথিবীতে খুব গভীর ডিপ্লোম্যাটিক এবং ডিপ্লোম্যাটিক সেলস প্রচুর বৃদ্ধি পাবে। মনে করুন যে ভারতবর্ষ কোনো একটা দেশ থেকে কোনো কিছু কিনতে চাইছে, তার কোনো টেকনোলজি হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে, আরেকটা দেশও তাকে বিক্রি করতে চাইছে, তারও ইকোনমিক কোনো ইন্টারেস্ট আছে, অবশ্যই ইন্টারেস্ট আছে। এক্ষেত্রে কিন্তু খুব গভীর এবং খুব অদ্ভুত ধরনের ডিপ্লোমেসির সাহায্য বা আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু অলরেডি 3 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বরে। যতদিন এগোবে, 20 তারিখ ক্রস করে গেলে, আমি 20 তারিখের আগে প্রোগ্রাম করছি, 20 তারিখ ক্রস করে গেলে কিন্তু এটা আরও বেশি বৃদ্ধি পাবে বিভিন্ন রকম। এবং এই সময় অনেক টেকনোলজি, অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজি আমাদের দেশের মানডেনের সাপেক্ষে, এটা মেনলি বলছি, আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। আপনারা 4 মাস শুধু লক্ষ্য রাখবেন, সেটা আমাদের ডিফেন্সের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় যেগুলোতে আমাদের আরও বেশি প্রগতির দরকার আছে, সেসব জায়গায় কিন্তু আমরা যে সমস্ত অন্য রাষ্ট্র যারা ওই সমস্ত সেক্টরে অনেকটা এগিয়ে গেছে, তারা কিন্তু করতে পারবে। এই সময় অনেক সমুদ্র বন্দর বা প্রচুর ধরুন সাবমেরিন বা ধরুন বিভিন্ন
ফ্রিগেট বলুন বা ধরুন যে সমস্ত রণতরী আছে, হ্যাঁ, সেগুলোর উপরে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আছে এ সময়, এবং সারা পৃথিবীতেই ডেভেলপমেন্টটা কিন্তু বোঝা যাবে। এই ক্ষেত্রে আপনাদের একটা ডেট বলছি, সেই ডেটটা হচ্ছে 30শে নভেম্বর থেকে মোটামুটি জানুয়ারি মাসের টেন্টেটিভলি 3rd উইক পর্যন্ত। মনে রাখবেন অনেকটা সময়, পুরো ডিসেম্বর মাস, জানুয়ারি মাসের প্রায় পুরো এই সময়ে কিন্তু একটু সুনামি রিলেটেড প্রবলেম হতে পারে, অর্থাৎ জল উঠে আসতে পারে। কোন জায়গায় হবে সেটা আমি পরে মঙ্গল বকরি হওয়ার পরে বা তার আগে আগে যে অনুষ্ঠান করব তখন সেখানে আমি মানডেন অনুসারে বলবার চেষ্টা করব। কিন্তু আমি আগেও বলেছি, এটা বলে একবার আমি খুব বিতর্কে পড়েছিলাম, ভয়ানক রকম, তারপর থেকে আমি সেটা বলতে চাই না, কৌশলে এড়িয়ে যাই, কিন্তু হবে, আপনারা দেখতে পাবেন এ সময়। মাত্রা যে বিরাট থাকবে তা নয়, যে বিরাট কিছু থাকবে না, এবং ভূমিরও কিন্তু ট্রেমার এ সময় রয়েছে। তো যাই হোক, এগুলো একটু নেগেটিভ জিনিস, বাট মোটের ওপরে কিন্তু এই বকরি বৃহস্পতি আমাদের বেশ কিছু এডুকেশনাল ফিল্ডে, যেটা আমি বললাম যে ডাক্তারি, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, এই সমস্ত ফিল্ডে কিন্তু, তার সাথে মনে করুন বিউটিশিয়ান, যোগা, অল্টারনেটিভ মেডিসিন, এই সমস্ত ফিল্ডে কিন্তু বেশ একটা উচ্চ স্তরের ডেভেলপমেন্ট কিন্তু এ দিতে পারবে। এবং সর্বোপরি নারী সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন বা সংশ্লিষ্ট আইনের যে এক্সিকিউশন আছে সেক্ষেত্রেও কিন্তু বেশ কঠোরতা আসবে, যাতে এই সমস্ত যারা মানে অপরাধী আছেন, অফেন্ডার আছেন, তাদের যাতে ট্রেস করা যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেই ব্যাপারটা কিন্তু ঘটবে। বাট আমি যারা রাতের দিকে কাজ করেন বা বিভিন্ন, আমি আগেও সেটা বলেছিলাম 2.5-3 মাস আগে, যাই হোক, তারপরের ঘটনা নিয়ে আমি আর কথা বলতে চাইছি না, দুঃখজনক ঘটনা। আর শুধু এইটুকু বলি, এই ব্যাপারটার কিন্তু এক্সটেনশনও আছে একটুখানি, বিশেষত মঙ্গল যখন একদম স্লো হয়ে যাবে, 5 মিনিটের নিচে গতিতে নেমে যাবে, তখন কিন্তু খুব বেশি রকমই আছে কালী পুজোর পর থেকে। তো আমি বলবো যে সবাই সুরক্ষার ব্যাপারটা নিজেরাও একটু কশাস থাকবেন, একদম মানে করে চলবেন না, মানে অন্যের ওপর দায় দিয়ে চলাটা না খুব সোজা, ও তো আমাকে কেন সিকিউরিটি দিল না, এরকম একটা ব্যাপার, এরকম নয়। আপনাকেও কিন্তু জিনিসটার সাথে সমপরিমাণ কোঅর্ডিনেশন রাখতে হবে। যুগপৎ প্রক্রিয়াটা থাকলেই সমাজে একটা কনস্ট্রাকটিভ থটস এবং অ্যাকশন তৈরি থাকে, এটা কিন্তু দুদিক থেকেই কাম্য। অবশ্যই মানে এটা কিন্তু প্রযোজ্য সকল ক্ষেত্রে, এটা কিন্তু আমি বৈষয়িক স্তরে বলছি, কারণ বৃহস্পতির মতন প্ল্যানেট নর্মালি সে কিন্তু কখনো লোকেশনাল জায়গাতে ফল দেয় না বা পার্টলি ফল দেয় না, মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ ফল সারা পৃথিবীব্যাপী সে দেওয়ার চেষ্টা করবে। যাদের রিউমেটয়েড সমস্যা রয়েছে, ব্লাড সুগার বা কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা কিন্তু এই 4-4.5 মাস খুব সাবধানে থাকবেন। যত রকম মেডিকেশন যা ডাক্তারবাবু বলেছেন সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবেন। আর যাদের চোখের পাওয়ার দেখছেন আস্তে আস্তে বাড়ছে, তারাও কিন্তু সাবধান। যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা শনি বকরি হওয়ার 16 দিন পর থেকে কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবে। আমি এরপর একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দেবো সেপারেটলি, প্লিজ শুনতে থাকুন। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বকরি ফল নিয়ে বলে দিই। দেখুন, বৃহস্পতি আপনার 9th এবং 12th হাউসের লর্ড, একাধারে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ ফেট, এবং তার সাথে আপনাদের সম্পূর্ণ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার যে ইনক্লিনেশন, তার সাথে আপনাদের বিদেশে যাওয়ার অবস্থান, বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকার অবস্থান, এক্সপেন্ডিচার, বিশেষত এমন এক্সপেন্ডিচার যেখানে মানুষের কিছু সেবা, দান, মানুষকে কিছু অতিরিক্ত উৎকৃষ্ট জিনিস প্রদানের ক্ষেত্রে
সেটা ব্যয় হয়, এরকম টাইপের দান। কারোর হয়তো কোনো মেডিকেল এইড লাগলো, কেউ হয়তো এডুকেশনের জন্য সাহায্য চাইছেন। এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত কম্পারেটিভলি আমরা রাজসিক দান বলি, সেই সমস্ত দানের সাথে এই 12th হাউস যুক্ত রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই করবে। দেখুন, বৃহস্পতি এখন আপনার সেকেন্ড হাউসে আছে লগ্নের সাপেক্ষে, তো 5 এবং 10 নম্বর মানে 5 এবং 9 নম্বর দৃষ্টি দ্বারা ও যথাক্রমে 6 এবং 10 নম্বর ঘরকে দেখছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের যে কার্মিক অবস্থা তার ত্রিকোণ স্থান, এবং 6th হাউসকে আমরা সবসময় আপনাদের দৈনন্দিন বিশেষত যারা ছাপোষা চাকুরিজীবী মানুষ, যারা ধরুন একটা মাসে একটা নির্দিষ্ট আয় ইনকামের উপরে মানে ভর করে তাদের জীবনযাত্রা নির্বাহ করে, সেই সমস্ত মানুষকে ডোনেট করে যাদের মধ্যে স্পেকুলেটিভ মানির চান্স কম থাকে, এবং মূলত চাকুরি সেই অংশকেই কিন্তু শো করছে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অপরচুনিটি বা বেটার অপরচুনিটি অবশ্যই প্রদান করবে, কিন্তু এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এমন কিছু টেন্ডেন্সিস তৈরি করতে পারে যেটা কিন্তু আপনার ক্ষেত্রে আগে থেকে প্ল্যান্ড নয়, অর্থাৎ আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার কিন্তু এখানে ঘটবার চান্সেস আর দেয়ার। এবং তার সাথে সেটা কিন্তু আপনার কিছু মানে আপনার যে সোকল্ড যে আপনি জমিয়েছেন টাকা পয়সা, সেই রিগার্ডিং কিন্তু জায়গাটাতে একটু ডোয়ার্থনেস তৈরি করতে পারে, সেটারও সম্ভাবনা আছে। পরিবারের ক্ষেত্রে যে সাম্য বা একটা ইকুইলিব্রিয়াম বজায় রেখে অবস্থান করা, সেখানেও কিন্তু একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। মানুষের চাহিদা এবং বিশেষত মেটেরিয়াল চাহিদা আপনার পরিবারের একদম কোর লেভেল থেকে হাজব্যান্ড ওয়াইফ, সন্তান সন্ততি, বা একটু কম এজ থাকলে পিতামাতা ভাই বোন, এদের ক্ষেত্রে কিন্তু ডিমান্ড সেক্টরটা অনেকটা বেড়ে যেতে পারে, যার ফলে পরিবারের মধ্যে যে ন্যাচারাল রিসোর্স আছে সেই রিসোর্সে কিন্তু ঘাটতি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। শুক্র যখন মোটামুটি চলে আসবে, সেই সময়টা একটু আপেক্ষিক ভালো ফল দেবে, একটু মনিটারি এনহ্যান্সমেন্টের জায়গা আছে। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি ডিমার্কেশন করে রেখেছি 18ই ডিসেম্বর পর্যন্ত ফাইন্যান্সিয়াল আপলিফমেন্ট কিন্তু সোসাইটিতে সেই পরিমাণ দিতে পারবে না। কনস্ট্রেইনস অফ মানি অ্যান্ড দ্য ফ্লো অফ মানিতে কিন্তু অবশ্যই থেকে যাবে। তো একটা আপাত বলতে পারেন এক ধরনের কনজারভেটিভ মেন্টালিটি কিন্তু এখানে পয়সার ক্ষেত্রে গ্রো করবে। ইমুভেবল প্রপার্টি অ্যাটাচমেন্টের কিন্তু যোগ আপনার ক্ষেত্রে আছে, বা চাকরি ক্ষেত্রে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটির যোগ আছে। হজম শক্তি সংক্রান্ত যত অর্গান আছে সেগুলোর দিকে নজর দেবে, এবং কার্টিলেজের দিকে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে দেখুন, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং সে বক্রী অবস্থান আছে। বহু মানুষই মনে করেন যে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান, বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে যারা যেভাবে দেখেন আর কি, রাশি লগ্ন দিয়ে ছক দেখেন, তাদের জন্য ব্যাপারটা খুব একটা অনুকূল নয়, কারণ 8th হাউস এবং 11th হাউসের লর্ড সে, কিন্তু ব্যাপারটা সেভাবে নয়। বৃহস্পতির মধ্যে একটা সার্বিক মাতৃত্বকারক মানসিকতা আছে, এবং সেটার জন্য যতটা সম্ভব সে পানিশমেন্ট যদি কখনো দেয়ও, তার মধ্যেও একটা ইন্ডালজেন্স থাকে, অর্থাৎ আপনাকে এসকেপ রুট তৈরি করে দেয়। এ স্যাটার্ন নয় যে একদম সেই কোনো জেনারেলের মতন শাস্তি আপনাকে দেবে, মানে গন্ডগোল করলে ইউ হ্যাভ টু গেট পানিশড, এরকম কোনো সিচুয়েশন নয়। সে যথেষ্ট ইন্ডালজেন্স দেয়। যেন বৃহস্পতির সাথে মাতৃকারক গ্রহ এবং কালপুরুষের 4th হাউসে এসে জুপিটার তুঙ্গ হয়, এটাও ওয়ান অফ দ্য কজেস কিন্তু। এবং দেখবেন নিজের স্বস্থান থেকে সে পঞ্চম স্থানে তার সবসময় দৃষ্টি থাকে, এবং দয়া মায়া, আমি প্রথমেই যেটা বলেছি, মানবিকতা, হিউম্যানিটি, এবং অনেক সময় ঠিক আছে ছেড়ে দাও, এই ধরনের একটা লিনিয়েন্সিও কিন্তু বৃহস্পতির মধ্যে সব সময় থাকে। কারণ নলেজ তাকে অনেক বেশি, মানে নলেজ মানে ম্যাটেরিয়াল কাম স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন, তাকে অনেক নম্র হতে শেখায়, এবং প্রাথমিক ক্ষেত্রে যে স্পিরিচুয়াল পেডিস্টালটা সেটা কিন্তু তাকে সেই অবস্থানটা দিতে সাহায্য করে।
এখন বৃহস্পতি এখানে অবস্থান করাকালীন যে কোনো রাশির ওপর যখন বৃহস্পতি যায় তখন সেই রাশির সে ওয়েটেজ বৃদ্ধি করে। বৃহস্পতির মধ্যে এক ধরনের স্থানহানি করার মানসিকতাও রয়েছে। বক্রী অবস্থায় আসলে সেটা একটু বেশি রকম করে। বারবার বলছিলাম যে তার এন্টায়ার ইম্প্যাক্টস যে আছে, প্রভাব, প্রতিপত্তি এবং তার যে ফোর্স, সেটা অনেক বেশি বেড়ে যায় এবং ফিফথ এবং নাইন্থ হাউসের ওপর ইম্প্যাক্টও বেড়ে যাবে তার পঞ্চম নবম দৃষ্টি দ্বারা। তো সেক্ষেত্রে আপনার হেলথের দিকে আপনি কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। বিশেষত যারা মাঝ বয়স পেরিয়ে গেছেন তারা কিডনি এবং প্রস্টেট রিলেটেড বা ইউরিনারি কোনো যদি প্রবলেম আপনারা দেখেন সেটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। জাতিকাদের ক্ষেত্রেও রিপ্রোডাক্টিভ অর্গানসের যে সমস্ত পার্টস আছে যেগুলোতে কোনো সমস্যা দেখা দিচ্ছে সেগুলোকে কিন্তু সত্বর অ্যাড্রেস করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের যাদের ক্ষেত্রে মানে চক্ষু, কর্ণ, নাসিকাতে সমস্যা রয়েছে, যে কোনো রকম সমস্যা থাক, সেই রিলেটেড যদি কোনো এনহ্যান্সমেন্ট দেখেন, কোনো রকম ডিটোরিয়েশন দেখেন, সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়ে নেবেন। যাদের ক্ষেত্রে লিগামেন্টের সমস্যা বা বিভিন্ন বোনের জামচারের সমস্যা, রিউমেটয়েড সমস্যা যদি দেখেন, সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করবেন, ব্যাপারটাকে ফেলে রাখবেন না। যাদের ক্ষেত্রে দেখছেন যে কোনো কারণে অতিরিক্ত ওবিসিটি আসছে, সেই সংক্রান্ত সুগার লেভেল বা হাইপার টেনশনের সমস্যা আসছে, প্যানিক অ্যাটাকের সমস্যা আসছে, সেগুলোকে কিন্তু সত্বর অ্যাড্রেস করবার চেষ্টা করবেন। এবং এটা আবার যদি দশাগত সিচুয়েশন বেটার থাকে এবং ছকের কোনো কারণে অ্যাবারেশন না থাকে, এরকম একটা অ্যাবারেশনের কথা আমি বলে দিই। যেমন ধরুন যে 1990 সালে, মোটামুটি আমার অ্যাকচুয়ালি মাস মনে আসছে না, হয়তো একটু মাঝামাঝি সময়তে মঙ্গল দেখবেন বৃষ রাশিতে বকরি রয়েছে। তো তার 15.5 বছর পরে চলে আসুন, মোটামুটি 2005-এর পুজোর সময়, এরকম সময়তে দেখবেন মঙ্গল ওই সেখানেই বকরি রয়েছে মেষের শেষের দিকে। এইরকম যদি অ্যাবারেশন থাকে, তার সাথে কোনো কারণে রাহুকেতু বা বকরি শুক্র বা বকরি বুধের কোনো কারণে কোনো কনজাংক্ট হয়, সেখানে সেরকম যদি সিচুয়েশনে কারোর অ্যাসেন্ডেন্ট থাকে, তার কিন্তু ফিজিক্যাল পোর্শনে বেশি গন্ডগোল করবে। সাইনাস জাতীয় সমস্যা ভীষণভাবে কাজ করতে পারে, বা শোল্ডারে স্পন্ডিলাইসিস আসতে পারে এবং চলাফেরার ক্ষেত্রেও কিন্তু লিমিটেশনস তৈরি হতে পারে। তো সেগুলো থেকে একটু সাবধান থাকবেন। অনেক আনএক্সপেক্টেড কোনো পাস্ট লাইফের কোনো ইনসিডেন্ট কিন্তু জীবনে রেকারেন্স হতে পারে। পাস্ট লাইফ মানে বেশি দূর নয়, মোটামুটি 3.5 ইয়ার্সের মধ্যে যদি কোনো ঘটনা সেখানে পেন্ডিং হয়ে থাকে, সেটা কিন্তু রিঅ্যাপিয়ারেন্স হতে পারে সামনে। সেটা যদি দশাগত স্ট্রেংথ ভালো থাকে এবং ছকে বৃহস্পতি শনি মাঝারি ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু সমস্যা যেরকমই আসুক না কেন, সেটা সমস্যা হোক যাই হোক, সেটা আপনাকে যদি সমস্যা হয় সেটা নিউট্রালাইজ হবে, আর যদি সেটা ভালো হিসাবে আসে সেটা কিন্তু আপনাকে ডিভিডেন্ড দেবে, নেগেটিভ করবে না। আর যদি খারাপ দশায় থাকেন বা ছকে জানেন অলরেডি নেগেটিভ আছে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি যদি শরীরে দেখেন, তাহলেও কিন্তু সেই সংক্রান্ত চিকিৎসার দিকে নজর দেবেন। কাজের জায়গায় কিন্তু আপনাকে আমি বলে রাখি, কোনো সময় ইনসাবঅর্ডিনেশনে যাবেন না কোনো রকম। আর এক্সপেন্ডিচার যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই করবেন, আর যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু শুড বিকাম আ ক্লোজ ফিস্টেড ম্যান, এটা মেনটেন করবার চেষ্টা করবেন। সন্তানদের প্রতি ভীষণ নজর দেবেন, যত রকম, বিশেষত সন্তান যদি মাইনর হয় তাহলে অবশ্যই বেশি নজর দেবেন সব রকম প্যারামিটারে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি 8th এবং তার সাথে বৃহস্পতি 7th এবং তার সাথে 10th হাউসের লর্ড, কিন্তু সে আপনার দ্বাদশ স্থানে বকরি হচ্ছে। তো দ্বাদশ স্থানে যেহেতু বকরি হচ্ছে এবং 10th হাউসে যেহেতু রাহু বসে রয়েছে, এবং রাহু এখন নবাংশে বসে রয়েছে শুক্রের ঘরে, তো সেই হিসাবে এবং মীন যে রাশি, যেটা বৃহস্পতির দ্বিতীয় ঘর, সেটি হচ্ছে শুক্রের এক্সল্টেড স্টেট, যেটা আপনার 5th হাউস এবং 12th হাউসের লর্ডের এক্সল্টেড স্টেট। তার ফলে চাকরি ক্ষেত্রে কিন্তু
এই সময় একটু ট্রাবলসাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। বিশেষত মঙ্গল বক্রী হওয়ার একদম মুখে মোটামুটি 15 দিন আগে থেকে নভেম্বর মাসের 20-22 তারিখের পর থেকে কিন্তু একটু বেশি সচেতন হয়ে যাওয়া উচিত। অফিসের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক যে কাজটা দিচ্ছে সেটাকে দায়িত্বের সাথে নির্বাহ করা, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে অবান্তর আলোচনা না করা, কথাবার্তার মধ্যে বিতর্কিত বিষয়কে বাদ দিয়ে কথা বলা, কেউ যদি কোনোভাবে আপনাকে ইনস্টিগেট করে সেই ফাঁদে পা না দেওয়া, এবং আপনার যে সিনিয়র অথরিটি আছে তাদের সাথে যতটা সম্ভব কোলাবোরেশনে কোঅর্ডিনেশনে কাজ করবার চেষ্টা করা। এই 4 মাসের মধ্যে কিন্তু বেশ কিছু হিন্ডারেন্সেস বাধা আপনার কিন্তু অটোমেটিক্যালি কাজের জায়গায় আসবে, সেটা নিয়ে আপনার সতর্ক থাকা উচিত। শারীরিক জায়গাতেও সমস্যা কিছু তৈরি করবে। যাদের ক্ষেত্রে ক্রনিক কিছু ডিজিজ আছে, এরকম ধরুন ব্রিদিং ট্রাবল আছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, অর্থোপেডিক সমস্যা রয়েছে এবং আরও বহুবিধ, যেগুলো মোটামুটি জীবনভর বা ইন্টারনাল অর্গানের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা, যেগুলো মোটামুটি সারা জীবনই প্রায় বহন করতে হয় বলে আমরা জেনে এসেছি। তো এই ক্রনিক ডিজিজ যদি থাকে এই সময় কিন্তু কোনোভাবে সেটা পুনরুত্থান বা রিঅ্যাপিয়ারেন্স হওয়ার কিন্তু প্রবল যোগ আছে। সেটা থেকে সাবধান থাকবেন, আগে থেকে প্রিকশনারি মেজার নেবেন। শরীরের যে অংশে দুর্বলতা আছে সেই অংশকে আগে অ্যাড্রেস করবেন, ডক্টর দেখাবেন সময় মতন এবং ওষুধও খাবেন। আর একটা হচ্ছে, যদি কোনো কারণবশত, আমি বারবার বলেছি যে মিথুনের ক্ষেত্রে এবং ধনুর ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে অর্থ এবং কাম অর্থাৎ কামনা, ডিজায়ার থেকে মানুষের শত্রু সৃষ্টি হয়, এবং ধনুর ক্ষেত্রে খাদ্য এবং লোভ থেকে সমস্যা সৃষ্টি হয়, মূলত খাদ্য। এদের দুটো জায়গাকে খুব বেশি রেস্ট্রিক্ট করবার প্রয়োজন আছে। আমি ধনুর ক্ষেত্রে যখন বলবো সেটা একটুখানি এলাবোরেট করে দেবো। বাট আপনাদের যদি কোনো ঋণপত্র থাকে, কোনো লেজিটিমেট সংস্থা থেকে কোনো লোন থাকে, কোনো কারণে যদি ডিফল্টার হন, এ সময় কিন্তু চাপ বৃদ্ধি পাবে। বিশেষত সেটা যদি কোনো ইমুভেবল প্রপার্টির সাথে যুক্ত থাকে, কোনো পারচেস বা সেই সংক্রান্ত, তাহলে কিন্তু এই সময় আপনাদের উপরে প্রেশার বৃদ্ধি পাবে। তো সেটা থেকে নিজেকে যতটা সম্ভব একটু বিচ্ছিন্ন রাখবার চেষ্টা করবেন বা অর্থ দিয়ে ব্যাপারটাকে সেটেল করবেন। ঝুট ঝামেলার মধ্যে না যাওয়ারই চেষ্টা করবেন, তাতে সমস্যা আপনার বাড়বে। আর শারীরিক ক্ষেত্রে আমি যেটা বললাম, আর মানসিক শান্তি তথা স্পাউসের সাথে যে কোনো ব্যাপারে মনোমালিন্য হওয়ার প্রবণতা আছে, অবশ্যই সেক্ষেত্রে দুটো ছকের মধ্যে কোনো একটা ছক, স্পেশালি যদি যিনি ধরুন গ্রুম রয়েছেন তার ছকে যদি পাওয়ার বেশি থাকে, তাহলে ব্যাপারটা নিউট্রালাইজ হওয়ার প্রবণতা অনেক বেশি হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি রকম বেড়ে যাবে এই সময়। তো কোনো একজন চুপ করে যাবেন, অ্যাস্ট্রোলজি যদি নাও বোঝেন, কোনো একজন চুপ করে যাবেন, তাহলে দেখবেন একদিক থেকে গন্ডগোল বেশি দূর পর্যন্ত এগোয় না। একজন থেমে গেলে আরেকটা দিক অটোমেটিক্যালি থেমে যায় একটা সার্টেন টাইম পরে। তো একটু কৌশল অবলম্বন করবেন এবং সন্তানের প্রতি যথেষ্ট নজর দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার 5th হাউসের ইম্প্যাক্টে এখন রাহু আছে এবং তার ডিসপোজিটার সেই ঘর দিয়ে পাস করছে, এবং তারপরে বৃহস্পতি যেদিন প্রবেশ করবে তার পরের দিন সেও কিন্তু 6th হাউসে চলে যাবে। তাহলে ফলে সন্তানদের জন্য কিন্তু কিছু অনাবশ্যক ব্যয়, এই ধরনের কিছু ঘটনাও কিন্তু ঘটবার যোগ এখানে দৃষ্টিগোচর হচ্ছে। সে ব্যাপারেও কিন্তু সাবধান থাকবার চেষ্টা করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বক্রী অবস্থান, প্রথম তো বলে রাখি 6th এবং 9th হাউসের লর্ড। 6th হাউস কিন্তু অ্যাকচুয়ালি মূল ত্রিকোণ, দুটো ঘরের মধ্যে যেটা বেশি পাওয়ারফুল ঘর সেটা কিন্তু অগ্নিতত্ত্বের ঘর, এবং সেটা আমাদের কর্কটের ঘর থেকে 6th হাউস 6th-8th কম্বিনেশনে রয়েছে, এবং বৃহস্পতি তার মূল ত্রিকোণ থেকে 8th হাউসে গিয়ে তুঙ্গ হয়। অনেকবার প্রশ্ন করেছিলাম এই সংক্রান্ত। যাই হোক, এবার
বৃহস্পতির এখন গোচর হচ্ছে আপনার লগ্নের সাপেক্ষে 11th হাউস দিয়ে। তো 11th হাউসকে আমরা নর্মালি কি বলি না, আমাদের লাভ স্থান বলি, আমাদের যে নর্মাল ডিজায়ার, আমাদের যে প্লেজার, আমাদের যে কি বলা যেতে পারে, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার যে পূর্তির ঘর, সেটা কিন্তু 11th হাউস ডিনোট করে। তো সেদিক থেকে আপনি তার পূর্ণ সহযোগিতা পাবেন। কিন্তু বারবার বলেছি, স্যাটার্ন যতক্ষণ ঠিক না হয়, স্যাটার্ন ইজ দ্য চিপ পাওয়ার হাউস, ও যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আপনাকে ফল দেবে না। যাদের ক্ষেত্রে মনে করুন রাশি আছে, আমি তো অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে অনেকে ঢাইয়া বিচার করে, এক্ষেত্রে ঢাইয়ার ব্যাপারটা বড় নয়, এক্ষেত্রে স্যাটার্ন এখানে একটা ব্লকেজ তৈরি করে রেখেছে। এখন এই ব্লকেজটাকে ক্রস করে বৃহস্পতির এত ক্ষমতা নেই যে সে তার সম্পূর্ণ সুফল আপনাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, বিবাহের যোগ আছে, সন্তানদের ডেভেলপমেন্টের যোগ আছে, সন্তান হওয়ার যোগ আছে, সন্তানের ঘরে সন্তানের যোগ আছে, এবং ল্যাটার ফেজে 18ই ডিসেম্বরের পর থেকে নতুন চাকরি বা সেই সংক্রান্ত যোগ আছে। মঙ্গলও তখন অ্যাসেন্ডেন্টের ওপরে থাকবে, যদিও বকরি থাকবে, কিন্তু আপনাকে ফল দেওয়ার সেই যোগগুলো রয়েছে। তো যারা বিবাহের কোনো ডেট ফাইনালাইজ করছেন, অবশ্যই কোনো পণ্ডিতের সাহায্য নিচ্ছেন। বাট আমি উপযাজক হয়ে আপনাদের একটা কথা বলবো, কেউ চেষ্টা করবেন যে বিয়েটা অন্তত জানুয়ারি মাসে গিয়ে দেওয়ার, তাহলে কম্পারেটিভলি বেটার। সব থেকে ভালো হচ্ছে যদি ফেব্রুয়ারি 24 তারিখের পরে দিতে পারেন, ইট উইল বি দ্য বেস্ট অপশন। যদি কোনো দ্রুততা থাকে বা কিছু, সেটা আলাদা ব্যাপার, তবে অবশ্যই এটা আমি সার্বিক বললাম, এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে তার কোনো মানে নেই। নর্মালি পরিবারের মধ্যে একটা ছোটোখাটো টেনশনের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হবে, ফুল ফ্লেজেড এফেক্ট কিন্তু আপনাকে দিতে পারবে না বৃহস্পতি যতই একাদশে থাক, আপনারা যতই ভাবুন লাভ স্থান অমুক তমুক। খুব ভালো দশা অন্তর দশা, বিশেষত মাঝ বয়সে মোটামুটি 45 থেকে 52-র মধ্যে বৃহস্পতির দশার মাঝামাঝি অংশ পাচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তিবর্গ থাকে, তাদের ক্ষেত্রে কম্পারেটিভলি একটু বেটার ফল দেওয়ার চান্স আছে, কিন্তু যতটা এক্সপেকটেশন করছেন সেই রিলেটেড ফল দেবে না। তবে আমি যে পরোক্ষ ফলগুলো বললাম, বয়স অনুসারে তো ফলের প্রকারভেদ ঘটে, তো সেই হিসাবে যারা মোটামুটি যৌবন প্রাপ্ত বা প্রাপ্তি হয়েছেন এবং সেখান থেকে মাঝ বয়স 45-46 পর্যন্ত, এই এজে কিন্তু ভালো দশা অন্তর্দশায় থাকলে আপনি কম্পারেটিভলি একটু বেটার ফল পাবেন, বিশেষত বিবাহ, সন্তান, সন্তানের ডেভেলপমেন্ট, এই সংক্রান্ত জায়গা, সন্তানের সাথে রিলেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু বেটার ফল পাবেন। আপনার কিন্তু কাজের জায়গাও ডেভেলপমেন্ট আছে, নতুন কোনো বিজনেস এনহ্যান্সমেন্টেরও কিন্তু যোগ আছে। শারীরিক ক্ষেত্রে আমি বেশ কিছু প্রিকশনারি মেজার বলে দেব, সেটা মিথুনের ক্ষেত্রেও আপনাদের আমি বলে দেব, কর্কটের ক্ষেত্রেও বলে দেব। প্রথম হচ্ছে, প্রত্যেকে চেষ্টা করবেন আপার মিডল অ্যাবডোমেন পোর্শনে যত অর্গান আছে ডাইজেশনের সাথে যুক্ত, সেগুলোর প্রতি যথার্থ নজর দেওয়া, এবং যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার বা কোনো কারণে গল ব্লাডার রিমুভ করা হয়েছে বা আছে, কিন্তু সেটি খুব এফিসিয়েন্সি লেভেল খুব হাই নয়, তাদের ক্ষেত্রে কিন্তু যথার্থ ডক্টরের পরামর্শ নিয়ে চলবে। যাদের কোনো কারণে অ্যাসাইটিসের সমস্যা রয়েছে, যাদের খুব বাজে রকমভাবে কনস্টিপেশন বা পাইলস ফিশারের সমস্যা রয়েছে, অপারেট করতে হয়েছে, তারাও কিন্তু এই সময়টা খুব সাবধানে এবং ডক্টরের পরামর্শ অনুসারে চলবার চেষ্টা করবেন। যত পারবেন একটু ঘুম বেশি চেষ্টা করবেন, যাতে নার্ভাস সিস্টেমটা বেটার থাকে, বাট সাবজেক্ট টু দ্য পারমিশন অফ দ্য ডক্টর। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 8th হাউসের লর্ড আপনার 10th হাউস দিয়ে এই মুহূর্তে গোচর করছে এবং সে বকরিও হচ্ছে, এবং 10th হাউসের যে লর্ড, যে ডিসপোজিটর, যে যখন হচ্ছে এই ঘটনাটা, সে তখন 3rd হাউসেই রয়েছে, 8th এর 8th হাউস। সুতরাং এর ভালো এবং খারাপ দুরকম অবস্থায় আপনারা কিন্তু ভালোভাবে পাবেন। প্রথম আমি নেগেটিভ জায়গাটা বলি, দশা যখনই বকরি হবে তার 3-4 দিন আগে থেকে মোটামুটি বকরি হওয়ার পরে অন্তত 10 দিন আপনারা
ফিজিক্যাল বা প্রফেশনাল ফিল্ডে যথেষ্ট সতর্ক থাকবার চেষ্টা করবেন। এখানে কোনো উটকো ঝামেলা বা কোনো সমস্যা, কোনো রকম ইরেগুলারিটিস, কোনো রকম আনঅর্গানাইজড অ্যাক্টিভিটিস, কোনো ওভারবার্ডেন্ড কোনো সার্কামস্ট্যান্সেস তৈরি হতে পারে, কিন্তু তারপরে পরিস্থিতি আস্তে আস্তে নর্মালাইজ হবে। শুক্র যতদিনে অনুরাধা নক্ষত্র ছেড়ে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে যাবে ততদিনে পরিস্থিতি আরও বেটার দিকে যেতে থাকবে। কিন্তু প্রাথমিক একটা কিন্তু ব্লোয়িং আপনাকে দেবে। বাট 10th হাউসের বকরি বৃহস্পতি, বারবার বললাম যে এটা একদম শেষ পজিশনে এসে বকরি হয়েছে, সুতরাং এর কিন্তু খুব বেটার ইম্প্যাক্ট আছে আপনাদের ক্ষেত্রে। বিশেষত কর্মক্ষেত্রে কিন্তু হিউজ রেসপন্সিবিলিটি আপনার কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে শিফটিং এর যোগও দেখাচ্ছে। 8th হাউস কিন্তু ট্রান্সফরমেশনের ঘর, তো 5th-এর 4th হাউস হচ্ছে 8th হাউস, সেটা ট্রান্সফরমেশনকে দর্শাচ্ছে। ফলে কর্মক্ষেত্রে এবং 4th হাউসের ইম্প্যাক্টে সেটা কিন্তু আপনার বাসস্থান বা ঘরের ক্ষেত্রে রেনোভেশন হোক বা নতুন কোনো গৃহে আপনি কোনো মাঙ্গলিক বিধানের মাধ্যমে আপনি সেখানে গৃহপ্রবেশ করছেন, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু প্রদান এখানে বৃহস্পতি করবে। যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্স বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রয়েছেন, সেটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় মোটমাট ডিসিশন মেকিং অথরিটিতে রয়েছেন, তারা কিন্তু বেশ সাবধানতা এবং কুশলতার সাথে এবং খুব সতর্ক থেকে কাজ করবার চেষ্টা করবেন, এবং কোনোভাবে যেন ইনসাবঅর্ডিনেশন না হয়। স্যাটার্ন কিন্তু পূর্ণ মাত্রায় আপনার যে সিংহ যে ঘর তাকে কিন্তু পুরোভাবে অবজারভেশনে রেখেছে, এবং সেখান থেকে 10 দৃষ্টিও শনি এবং বৃহস্পতির সপ্তম এবং শনির দশম দৃষ্টি দুটোই 4th হাউসে কিন্তু পড়ছে, যার ফলে আপনার মেন্টাল অ্যাংজাইটি এবং তার সাথে যে ধরুন হাইপার টেনশন, কোনো কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা, ওভার রেসপন্সিবিলিটি, আপনাকে যেরকম মানে রিওয়ার্ড এবং রেট্রিবিউশন বোথ আর কামিং দ্য সেম ওয়ে। প্রচুর কাজের দায়িত্ব আসবে, এমন নয় যে আপনি 2-4টে কাজ ভুল করলেন, আপনার সিনিয়র হয়তো আপনাকে একটু বকাঝকা করলো, কিন্তু তার মানে এটা নয় যে কাজ থেকে সরিয়ে দেবেন, সে কিন্তু আবার কাজ দিয়ে দেবেন আপনাকে, কারণ তিনি জানেন যে ভুল হলেও আপনার সেই দায়িত্ববোধ আছে। কারণ এই মুহূর্তে গ্রহ আপনাকে অত্যন্ত দায়িত্বশীল করবে রিগার্ডিং ইউর ওয়ার্ক, আপনি যে যে স্থানে কাজ করুন না কেন। ফলে নিশ্চয়ই সিনিয়র যদি অফিসিয়ালি আপনি ভুল করেন, সে তার অফিসিয়াল লিমিটেশনের মধ্যে আপনাকে সে কথা বলতেই পারেন, কিন্তু আপনারা সবসময় সেটার কোনো পাল্টা উত্তর করবার চেষ্টা করবেন না, সেটা থেকে লার্নিং করবেন এবং সেটা পরবর্তীকালে অ্যাপ্লাই করবেন যাতে সেই ভুলের আর রিপিটেশনটা না হয়। আর গৃহের কিন্তু এই মুহূর্তে যোগ আছে, এবং শুধু তাই নয়, ইমুভেবল প্রপার্টি ইনক্লুশনেরও কিন্তু খুব ভালো যোগ আছে। তো যারাই কিছু করতে চাইছেন এ সময় তারা কিন্তু করবেন। তবে আমি সবাইকে বলবো একটা কথা, যে যাই করবেন মঙ্গল বকরি হয়ে একটু গতি নেওয়ার পরে সেটা 18ই ডিসেম্বরের পরে করবেন। এখন অ্যাডভান্স করে রাখতে পারেন, কোনো বাড়ি বা জমি কিছু কেনার চেষ্টা করছেন করে রাখতে পারেন। পারচেসটা করবেন গিয়ে ডিসেম্বরের 18 তারিখের পরে, অফিসিয়াল পারচেস যখন ট্রান্সফার অফ নেম আর কি হবে সেই সময়টা রাখলে অপেক্ষাকৃত বেটার। তবুও প্রত্যেকটা ছকের নিজস্ব পদ্ধতি আছে। লিভার থেকে খুব সাবধান থাকবেন, তার সাথে আপার কোলন, অ্যানাস পোর্শন, যাদের কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, এবং হাইপার টেনশন থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলার সময় আমি সিংহের কিছু জায়গাকে আমি অ্যাড্রেস করে যাব। সেটা হচ্ছে, দেখুন কন্যা লগ্নের ক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড সে 9th হাউসে রয়েছে, তো জেনারেলি আপনি বলবেন বেটার জায়গায় রয়েছে, কারণ দুটো কেন্দ্রাধিপতি যদি কনের সাথে সম্পর্ক হয় সেটাকে নর্মালি একেবারে সেই এবিসিডির পোর্শনে এটাকে একটা রাজযোগ হিসাবে স্বীকৃত করা যায়, কিন্তু সেই রাজযোগের ফল কন্যার ঘর কিন্তু পাচ্ছে না বা পাবে না।
একদম আমি না বলেছি, কোনো মাঝামাঝি জায়গায় বলিনি যে অল্প পাবে এরকম কিছু। হ্যাঁ, দশা যাদের খুব ভালো আছে এবং 52 বছরের উপর বয়স আছে তারা কিছুটা পেতে পারে, 52 থেকে মোটামুটি 64-65 পর্যন্ত একটু বেটার এফেক্ট পেতে পারে, স্পেশালি প্রফেশনের জায়গায়। কিন্তু যারা ধরুন কম্পারেটিভলি ইয়াং এজে আছেন, 25 থেকে 45-এর মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু বহু কাজই খুব স্লো হয়ে যাবে, বা অনেক ক্ষেত্রে যদি দশাগত দুর্বলতা থাকে বা ছকে যদি শনি দুর্বল হয়, তাহলে কিন্তু সেই কাজ কিছুদিনের জন্য মানে কেপ্টিন অ্যাবিয়েন্স যাকে বলা যেতে পারে, সেটা এগোবে না। এবং সেটা এগোবে 9 ফেব্রুয়ারির পর থেকে আবার। তো সেটা মাথায় রেখে ধৈর্যচ্যুতি ঘটলে হবে না, শান্ত থাকতে হবে এবং অল্প অল্প করে কৌশলে এফোর্ট করতে হবে যাতে কাজটা এগোতে পারে। জেনারেলি দেখুন 9th হাউসে যখন প্ল্যানেট যে ডিগ্রিতে এসে বকরি হচ্ছে, তো সেটা একেবারে খারাপ পজিশন নয়, কিন্তু এক্ষেত্রে না ওর যে ফলটাও প্রদান করবে উইথ মানে ইন কোলাবোরেশন উইথ দ্য স্যাটার্নস রেজাল্ট, সেটা কিন্তু আপনার সমস্ত কাজের মধ্যেই একটা আড়ষ্ঠতা বা জড়তা বা এক ধরনের বলতে পারেন যে আটকে আটকে কাজ হওয়া, স্লো প্যাটার্নে কাজ হওয়া, এটাই মুহূর্তেকে নির্দেশ করছে। ছোট প্ল্যানেট যতই বেটার মুভমেন্ট করুক না কেন, এই অবস্থা থেকে আপনি বেরোতে পারবেন না। তো সেটা মাথায় রেখে এগোতে হবে। বাইরে থেকে কাজের যোগ প্রচুর আসবে, বিবাহ, সন্তান, সন্তানের ঘরে সন্তান, সেই সংক্রান্ত যোগ আছে। স্পাউসের সাথে রিলেশনশিপ কিছুটা বেটার হওয়ার যোগ আছে, তবে সেটা কিন্তু একটু ল্যাটার ফেজে গিয়ে। প্রথম ক্ষেত্রে প্রথম 10-12 দিন একটু বেটার ফল দেবে, কিন্তু তার ফলে আবার দ্য সেম সিনারিও। সুতরাং ফল খুব বেটার যে প্রাথমিক ক্ষেত্রেই পাওয়া যাবে সেটা নয়, রাহুকেতুর অ্যাক্সিসের উপরে রয়েছে। সন্তানদের নিয়েও এক ধরনের দুশ্চিন্তা, বিশেষত সন্তান যদি বাইরে পড়াশোনা করে বা চাকরি করে, তাহলে কিন্তু তাকে নিয়েও দুশ্চিন্তা একটা অলওয়েজ আপনার থেকেই যাবে মাথাতে, যে এটা কমপ্লিশন হচ্ছে না সেই রকম ভাবে। যারা বিভিন্ন ধরুন রিসার্চ বা এই সমস্ত সেকশনে রয়েছেন, কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজ খুব স্লো প্যাটার্নে হবে। তো চেষ্টা করবেন যে সেটাকে মানে অনেক অনেক বেশি যাকে বলা যায় তার পিউরিফিকেশনের দিকে অনেক বেশি নজর দেওয়া, তার আরো পারফেকশনের দিকে অনেক বেশি নজর দেওয়া। মোটের উপরে সময়কে আমি খারাপ বলবো না, কিন্তু এক ধরনের কোয়াসি স্টেটাস কোয়ো টাইম এটা। পুরোপুরি গতিশীলতা কিন্তু এখানে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। আর সিংহের যে অংশটা টেনে আমি বলবো, দেখুন সিংহের সাপেক্ষে কন্যা হচ্ছে সেকেন্ড হাউস। তো বৃহস্পতির বর্তমান যে দৃষ্টি, সেটা কন্যা এবং সিংহের সাপেক্ষে যথাক্রমে নবম দৃষ্টি, পঞ্চম এবং ষষ্ঠ। তো এই দুটো দৃষ্টির কারণে সিংহের যেহেতু বাক হচ্ছে কন্যা, তো ষষ্ঠ স্থানে যখন দৃষ্টি থাকে, তো সেখানে কিন্তু যারা বিভিন্ন রকম ধরুন ধরুন এই অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, মানুষকে একটা পথ দেখানোর চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্ন রকম যারা ধরুন হিলার আছেন বিভিন্ন রকম, বা ধরুন যারা সাইকোলজিক্যাল বিভিন্ন রকম পরামর্শ বা নলেজ প্রদান করে থাকেন, এই সমস্ত ফিল্ডের লোকেরা কিন্তু ব্যাপক মানে প্রসপারিটি পাবে। এরা প্রসপারিটি পাওয়া মানে এ সমস্ত মানুষজন এদের কাছে আসছেন তারা কিন্তু উপকৃত হবে। বা ধরুন যারা খুব কঠিন কোনো আইনি লড়াই লড়ছেন, কোনো প্লিডার, হ্যাঁ, বিশেষত যিনি ক্রিমিনাল লজ নিয়ে ডিল করেন সেই সমস্ত, বা হেভি হাই কর্পোরেট লজ নিয়ে ডিল করেন, বা ধরুন কনস্টিটিউশনাল রিট পিটিশন করেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন, যেখানে খুব লেজিটিমেট আর্গুমেন্টেশনের জায়গা থাকে এবং যেখানে প্রমাণের বাইরে কথা বলার কোনো জায়গা থাকে না, সেই জায়গা থেকে কিন্তু তারা যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন। ইভেন ডক্টরি প্রফেশনেও, সেটাও তো হিল করার প্রফেশন, সেদিক থেকেও পাবেন। এটা কিন্তু কন্যার ক্ষেত্রেও আছে, তবে কন্যার ক্ষেত্রে ফলটা দেবে উল্টো দিকে, অর্থাৎ এক্ষেত্রে যদি বাদী হয় তাহলে ওদিকে বিবাদী পক্ষে ফলটা দেবে। তো সেই জন্য আমি দুটোকে কম্বাইন্ড ওয়েতে বললাম।
কন্যার ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো পৈতৃক সূত্রে প্রপার্টি পাওয়ার কিন্তু যোগ আছে। মায়ের জায়গাকে একেবারেই ভালো দেখাচ্ছে না যদি মায়ের বয়স 67 বছরের বেশি হয়, এবং দশা খারাপ হলে কিন্তু রুটিন চেক আপের মধ্যে রাখবেন। আর বাবার বয়স যদি 71-এর বেশি হয় তাহলে বাবাকে কিন্তু রুটিন চেক আপের মধ্যে রাখবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 6th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে। তো 8th হাউসে শুধু রয়েছে না, 8th হাউসে বকরি হতে চলেছে। সুতরাং এই বকরি যে অবস্থা আছে, এই অবস্থাটা কিন্তু কিছু বাধা বিপত্তি বা হিন্ডারেন্স তৈরি করবে। এক্সেপ্ট আপনি যদি স্পিরিচুয়াল ফিল্ডের দিকে নিজেকে নিয়োজিত করতে পারেন, মানে আপনার জন্মছকে যদি শনি বলি হয়, তাহলে কিন্তু আপনার জন্য সব থেকে আদর্শ সময় মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটির জন্য। কারণ বৃহস্পতির 9 দৃষ্টি আপনার 4th হাউসেও রয়েছে, এবং সেটা শনির বকরি অবস্থানে দ্বাদশ স্থানে রয়েছে প্রারম্ভিক ক্ষেত্রে 15ই নভেম্বর পর্যন্ত। তো সেদিক থেকে আপনি বেটার ইফেক্ট কিন্তু এ সময় পাবেন। শুক্রেরও যে গোচর থাকবে, মোটামুটি শুক্র একদম সামনের বছর জানুয়ারি মাসের শেষের দিকে মীন রাশিতে ঢুকবে এবং মীন রাশি থেকে বেরোবে মে মাসের শেষের দিকে, মানে পুরো 4 মাস থাকবে। তার মধ্যে শুক্র বকরি হবে। এই কথাটা এই কারণে বলে নিচ্ছি, শুক্র বকরি হবে এবং বকরি হয়ে একেবারে 1 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে মীন রাশিতে। তারপরে আবার মার্গী হয়ে মে মাসের শেষের দিকে মীন থেকে মেষে চলে যাবে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা হতে হতে, অর্থাৎ শুক্র তার মীনে প্রবেশ করে প্রায় 16-17 ডিগ্রি যাওয়ার পরে গিয়ে বকরি হবে। তো এই স্টেটের মধ্যে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে। তো তার ফলে আপনার যে সংকোচন এ সময় হওয়া দরকার সেই তুলনায় কম হবে, কিন্তু আপনার নর্মাল সিট থেকে কিন্তু আপনাকে কম ডেলিভার করাবে প্ল্যানেট। দেখুন শুক্র এখন তুলায় যাবে, তুলার পরে ও 13 তারিখের পরে বৃশ্চিকে যাবে। তো এরকম করে কুম্ভ পর্যন্ত যে ফলটা দেবে, যে সময় পর্যন্ত বৃহস্পতি ফুল ফ্লেজেডলি বকরি স্টেটে থাকবে, সেই স্টেট পর্যন্ত কিন্তু শুক্রের অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট আপনি পেয়ে যাবেন, সেটা আপনার নিজের লগ্নপতি বলে। কিন্তু তারপরে যখন শুক্র কিছুদিনের জন্য একটু ডিস্টার্ব ফেসে যাবে, কারণ সেখানে রাহু অবস্থান করবে, বুধ অবস্থান করবে, কিছুদিন বাদে শনি অবস্থান করবে, রবি অবস্থান করবে। তো 5 জন একসাথে অবস্থান করবে সেখানে। তো যার পরিপ্রেক্ষিতে যে সমস্যাটা তৈরি হবে, তার আগে বৃহস্পতি আপনাকে রিলিফ করে দেবে। আর আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব আধ্যাত্মিক ইনক্লিনেশনের দিকে যেতে পারেন, সেটা আপনাদের অনেক বেশি ফল দেবে। চেষ্টা করবেন এই সময় ডিভিডেন্ড বা অতিরিক্ত অর্থ বা সেই সংক্রান্ত ব্যাপারগুলো চিন্তা না করা, কারণ আগামী 5 মাস আপনাকে সেই জায়গাটাতে খুব বেশি যে অগ্রগতি দেবে সেটা নয়। যদিও এটা স্তর এবং ছকের উপরে ডিপেন্ড করে, আমি এখানে অ্যাবস্ট্রাক্ট বলছি, তা সত্ত্বেও বলছি সেটা কিন্তু সেই জায়গায় আপনাকে সেই পরিমাণ ফল দেওয়ার মতন অবস্থায় নেই। বাট আপনাকে অবশ্যই ফল দেবে নেক্সট ইয়ারে, মোটামুটি এপ্রিল মাসের মিড থেকে। তো ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। বৃহস্পতি বকরি হওয়ার পরে কিছু দিন পর থেকে কিছু আটকে থাকা কাজের মধ্যে গতি আসবে এবং কিছু কাজের সাথে আপনি অবশ্যই যুক্ত হবেন, কিন্তু কখনোই সেটা আপনার ডিজায়ার ভ্যালুকে টাচ করবে না। কিডনি, প্রস্টেট এবং যতটা সম্ভব লোয়ার অ্যাবডোমেনে যে সমস্ত ডাইজেস্টিভ পার্ট রয়েছে সেগুলোকে নজর দেবেন। ভেহিকেল কেনার যোগ রয়েছে, কিন্তু আমি বারণ করব যে ধার দেনা করে এই মুহূর্তে কিছু ক্রয় না করতে, যদি একান্ত সেটা প্রয়োজনে না লাগে। চেষ্টা করবেন যতটা সম্ভব ব্যয় সংকোচন করা, বা খুব এসেনশিয়াল জায়গা না থাকলে সেখানে ব্যয় একেবারেই না করা। আর 3 নম্বর যে অংশটা বলবো, এই সময় বাড়ি বা গৃহ সংক্রান্ত কিছু পারচেস বা সেগুলোরও যোগ আসবে।
তো যদি উদ্বৃত্ত অর্থ কিছু থাকে সেটা দিয়ে বুক করে রাখতে পারেন, বাট সেটা অবশ্যই 18ই ডিসেম্বরের পরে। কিন্তু পারচেজ বা এই সংক্রান্ত কাজগুলো সামনের বছর মে মাস থেকে গিয়ে করবার চেষ্টা করবেন। তখন দেখবেন এই ফ্লোটা মানির অটোমেটিক্যালি একটা লেভেল অব্দি আসবে এবং আপনাকে সেটা করতে সাহায্যও করবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd এবং 5th হাউসের লর্ড বৃহস্পতি এবং সেই মুহূর্তে 7th হাউস দিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি শুনতে খুব ভালোই লাগবে যে ফল দেবে। গতবারের যারা আমার অনুষ্ঠান দেখেছেন আমি একটা কথা বলেছি যে বৃশ্চিকের যে অবস্থান ছিল সেটা কম্পারেটিভলি অনেক বেটার ছিল। 2-2.5 মাস বাদে ব্যতি রেখে অলমোস্ট অল ওভার দ্য ইয়ার প্ল্যানেটের যে নর্মাল প্রেজেন্স স্টেটাস ছিল তার সাপেক্ষে কম্পারেটিভলি একটু বেটার ফল দিয়ে গেছে। কিন্তু এবছর ব্যাপারটা উল্টো রয়েছে। প্রথম কথা তো যাদের ক্ষেত্রে মনে করুন আমি লগ্ন ধরে বলছি, কিন্তু যাদের মনে করুন বৃশ্চিক রাশি রয়েছে বা লগ্নের সাপেক্ষেও ঢাইয়া রয়েছে, এবং এই মুহূর্তে আপনার যে লগ্নাধিপতি সেও কিন্তু 20 অক্টোবরের পর থেকে কর্কটে ঢুকবে এবং সে ডেবিলিটেটেড হবে এবং তার পরবর্তী মোটামুটি ধরুন এই 50-55 দিন পরে সে বক্রিয় হয়ে যাবে এই ঘরে, এবং এই স্টেটটাতে থাকবেও 18ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ আপনার লগ্নপতি নিচ হয়ে বকরি থাকবে। সেই নিয়ে দীর্ঘ আলোচনা আছে, সেটা সময় আসলে সেটাতে করা যাবে। কিন্তু মোটের ওপরে কিন্তু আপনার ফিজিক্যাল পার্টে এবং ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু গন্ডগোল তৈরি করবে বকরি বৃহস্পতি, এবং প্রভূত হিন্ডারেন্স কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ বাধা নিয়ে আসবে প্রচুর। যে কাজ হওয়া, যে কাজ অলমোস্ট হাফ ডান হয়ে রয়েছে সেটা দেখবেন এগোতে চাইবে না। অনেক এফোর্ট দিলে সেটা অনেকটা কিছুটা এগোলো, এক্সপেকটেশন অনুসারে ফল দেবে না। অত্যন্ত বেশি নার্ভাস সিস্টেম বা যাদের ক্ষেত্রে সেটা অলরেডি অবস্থান করছে, কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা বা অন্য কিছু, বা হরমোনাল কোনো ইস্যু আছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, এগুলো কিন্তু বেড়ে যাবে। যাদের ক্ষেত্রে কোনোভাবে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এবং সেটা সবসময় রেইজ করে থাকে, সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। বয়স 46-47-এর ওপরে উঠলে কিন্তু খাওয়া দাওয়া, জীবনযাত্রা, টেম্পারমেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ সংযত হওয়া উচিত। তবে টেম্পারমেন্টের ব্যাপারটা আমি শুরু থেকেই বলবো, কারণ কোনো অতটা বয়সে গিয়ে ওটাকে চেঞ্জ করা মুশকিল হয়। ছোট বয়স থেকেই সেটা চেঞ্জ করাটা প্রয়োজন আছে, শান্ত থাকবার প্রয়োজন আছে, এবং সেটা বাইরে থেকে শান্ত নয়, ইন্টারনালি পিসফুল থাকবার প্রয়োজন আছে। এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি টাইম স্টার্ট হয়ে গেছে আমি যেটা বললাম, এবং সেটা যত আরও দিন যাবে অ্যাবারেশন কিন্তু সেক্ষেত্রে বাড়তে থাকবে। তো ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ, তিনটে জায়গায় কিন্তু ট্রাইপার্টাইট প্রোটেকশন আপনাকে নেওয়া দরকার। যদি সিচুয়েশন একটু বেশি খারাপ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ তৎক্ষণাৎ নেওয়া দরকার, বা যেটাতে আপনার মন বেটার থাকতে পারে সেই সংক্রান্ত কোনো কাজকর্ম করা দরকার। বেশি রকম কোনো তার্কিক প্রবণতা বা বাড়িতে যদি এরকম কোনো মানুষ থাকে, কোনো কারণে যদি তর্ক বা এই সংক্রান্ত কোনো কাজকর্মের সাথে সে যুক্ত থাকে, তাহলে চেষ্টা করবেন তার সাথে সেই তর্ক না বাড়াতে, সেটা কিন্তু হিতে বিপরীত ফল দিতে পারে। আরও একটা জিনিস বলে দিই, এবছর শীতে কিন্তু দাঁতের সমস্যা মানুষকে অত্যন্ত ভোগাবে। অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে আর কি। এটা কিন্তু সামনের বছর মার্চ অবধি চলবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, টনসিলের সমস্যা রয়েছে, রিবসে অনেক সময় কিন্তু সেটা যে কারণেই হোক, ঠান্ডা লেগে, কোনো শোয়ার কারণে, যেভাবেই হোক, যদি তখনও দেখেন যে আমাদের লাংস যার দ্বারা ঢাকা থাকে, আমাদের বক্ষ কবজ যেটা, সেই রিবসকে কিন্তু নজর দেবেন। যদি কোনো ব্যথা বেদনা অনুভব করেন সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিলেটেড প্রবলেম আছে, কার্টিলেজের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে মনে করুন হাঁটু ডিফার্ম হয়ে গেছে, ডক্টর হয়তো বলেছে অপারেট করতে হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার সাথে
মানে কোঅর্ডিনেটেড থাকবেন কোনোভাবে। বডি ওয়েট যদি খুব বেশি রকম বেড়ে যায় চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো পদ্ধতিতে সেটাকে কমানো যায় কিনা। খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করবেন এবং কথাবার্তা খুব রেস্ট্রিক্ট করবেন। শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে দীর্ঘদিন, অষ্টম দৃষ্টি, তো সেটা থেকেও কিন্তু সাবধান থাকবার প্রয়োজন রয়েছে। ভেহিকেল চালাবেন যথেষ্ট সাবধানে। ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই বকরি যে গোচর সংগঠিত হবে সেটা বলে দিই। দেখুন, ধনু এবং মীন দুটোই বৃহস্পতির নিজস্ব ঘর, তো নিজের মূল ত্রিকোণ থেকে সিক্সথ অবস্থানে রয়েছে। সেটাকে আমরা নর্মালি খুব পোটেনশিয়াল জায়গা বলি না, কিন্তু অ্যাজ এ হোল খুব যে নেগেটিভ অবস্থান আছে তাও নয়। বিশেষত বকরি হওয়ার পরে তার কিন্তু যে চেষ্টা বল আছে সেটা কিন্তু বেড়ে যাবে, যেটা আমি শুরুতেই বললাম। চেষ্টা বলের সাথে আপনি যদি অনুকূল বল এবং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করে। যেমন ধরুন, আপনি একটা খুব উৎসবের সময় একটা ছুটি পেলেন, মনে করুন যে 20 দিনের ছুটি পেলেন। এবার উৎসব আছে, ছুটিও আছে। এবার আপনি উৎসবের মধ্যে গা ভাসিয়ে দেবেন, না সেই সময়টা আপনার পেন্ডিং পড়াশোনাগুলো করে নেবেন, সেটা আপনাকে ডিপেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে টাইম কিন্তু দিয়ে দিয়েছে। এবার উৎসবের জায়গাটাকে 20% করে বাকি 80% নিজের মনের ওপরে নিয়ন্ত্রণ করে নিজের ওপরে যদি সে এফোর্ট বাড়াতে পারেন তাহলে কিন্তু সেই 20 দিনের মধ্যে 15-16 দিন আপনি এডুকেশনের জন্য কাজে লাগিয়ে একটা অন্যরকম সময় আপনি আপনার 4-5 জন কম্পিটিটরের থেকে আপনি কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকতে পারেন। এই ধরনের উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। ইফ ইউ আর গোয়িং টু ওয়ার্ক হার্ড, আপনি তার রেজাল্ট কিন্তু অবশ্যই বেশি পাবেন। আর যদি আপনি ল্যাথার্জি বা এক ধরনের পরে করব, এক ধরনের ইনার্শিয়া, নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট আছে, আমি যেটা বলেছি আপনাদের ধনু নিয়ে অনেকবার, তো সেই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ আপনি যদি আপনার শারীরিক সমস্যাগুলো, হ্যাঁ মাত্রা অতিরিক্ত হলে কিছু বলার নেই, কিন্তু সেটা যদি একটা লিমিটের মধ্যে, এবং আপনি জানেন সেটা ক্রনিক, এমন নয় যে কালকে গিয়ে আপনি ঠিক হয়ে যাচ্ছেন, তো সেটাকে কিছুটা যদি কৌশলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওভারকাম করে আপনি যদি সেই এফোর্টটা আপনার কাজে দিতে পারেন, আপনি কিন্তু নিশ্চিন্তে বেটার ফল পাবেন। বিশেষত যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, যারা ধরুন সপ্তাহে হয়তো 2 দিন অফিস যাচ্ছেন, 4 দিন হয়তো বাড়িতে বসেই কাজ করছেন, ব্যাকআপ কাজ করছেন, সেই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু অবশ্যই খুব ভালো সময় এটা অতিবাহিত করতে পারবেন। সে নিয়ে কোনো সমস্যা এই সময় দেখছি না। আর যেটা শারীরিক জায়গায় নজর রাখবেন সেটা প্রথমেই বললাম, নার্ভাস সিস্টেম এবং এন্টায়ার ডাইজেশন যে সিস্টেম আছে, লিভার, আমাদের গল ব্লাডার, প্যানক্রিয়াস, তার সাথে মিডিল এবং লোয়ার ইন্টেস্টাইন পোর্শনেও কিন্তু নজর রাখবেন। কোনো রকম মানে রিচ খাবার এ সময় খাবেন না, কারণ পিত্ত অত্যন্ত বেশি থাকবে এ সময় বকরি অবস্থাতে। তো সামান্যতম, আমি প্রথমেই বলেছি, সামান্যতম যদি খাওয়া দাওয়ায় গন্ডগোল করেন, বিশেষত যাদের পেটের সমস্যা অলরেডি রয়েছে এক্সিস্টিং, তারা কিন্তু সমস্যা মানে এই সময়টা ভোগ করতেই থাকবে এবং ওষুধ খেয়ে যেতে হবে আর কি। তো সেটা না করে খাওয়া দাওয়াটা প্রথম রেস্ট্রিক্ট করবেন। হ্যাঁ, সব কাজ অনেক এফোর্ট বাড়িয়ে দিন, কিন্তু খাওয়া যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক প্রতিকূল সিচুয়েশনও নিজের কাজ করতে পারবেন। অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। আমি চিকিৎসক নই, আমি আমার জীবনে যেটা অ্যাপ্লাই করি সেটা আমি বলছি, সেটাও চিকিৎসকের পরামর্শে। তো আপনারাও আপনাদের রেসপেক্টিভ সেটা করে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। হ্যাঁ, পুরনো কোনো ঋণ বা এরকম কিছু এই সময় কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে, এবং মানে মোটামুটি একটা ট্যাঞ্জেবল অ্যামাউন্টের কিন্তু টাকা আপনি ফিরে পেতে পারেন এ সময়। কোনো প্রিয় বন্ধু, কোনো সঙ্গী সাথী এরকম যার সাথে কোনো কারণে ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে গেছিল, শেষ তার সাথে কিন্তু পুনরায় সম্পর্ক মানে রেস্টোর্ড হতে পারে, পুনঃস্থাপিত হতে পারে, সের যোগও আছে। হাজবেন্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে বলছি এটা, হাজবেন্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু
চাপানুতোর চলতে পারে নিজেদের মধ্যে ভিউ পয়েন্টের ডিফারেন্স নিয়ে। সেই ব্যাপারে যতটা সম্ভব নিজেকে সাবধান রাখবার চেষ্টা করবেন, বিতর্কে যাবেন না। আর নতুন কিছু প্রপার্টি পারচেজের যোগ আসবে, কিন্তু চেষ্টা করবেন সেগুলোকে ভালো করে সার্চিং করে তারপরে যাওয়া। যেহেতু 4th হাউসে রাহু আছে, সে কিন্তু কোনো কারণে মিসগাইড করে দিতে পারে, এবং সেটি বৃহস্পতির নিজস্ব ঘর। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th এবং 3rd হাউসের লর্ড সে এখন 5th হাউসে রয়েছে। 3rd হাউস মিনস 8th হাউসের লর্ড কিন্তু সে। তো সেই হিসাবে বৃহস্পতির বর্তমান যে পোস্টিং আছে সেটাকে খারাপ বলা যায় না, কিন্তু বকরি হওয়ার পরে যে ধরনের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবে সেটা কিন্তু নিজের যদি পড়াশোনা বা সেই সংক্রান্ত কোনো উচ্চশিক্ষা বা অতি উচ্চ শিক্ষা এই সংক্রান্ত কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারে, সেটা চাকরি করতে করতেও করতে পারেন, তাহলে কিন্তু সেটাতে অবশ্যই আপনাকে বেটার ফল প্রদান করবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অনেক বেশি অ্যাম্বিশিয়াস কিন্তু এ সময় আপনি কোনো প্রজেক্ট বা প্রপোজাল আপনি নিতে পারেন, এবং তার জন্য চূড়ান্ত ব্যয়ও হবে, কিন্তু সেই ব্যয় কিন্তু কার্যকরী হবে, সেটা আপনার ক্ষেত্রে প্রুডেন্ট হবে আর কি, পরিষ্কার ভাষায়। তো সেটাকে যদি মনে করেন তো করতে পারেন। চাকরি ক্ষেত্রেও কিন্তু আমি পরিবর্তন বেটার দেখতে পাচ্ছি। এমন কোনো অড লোকেশন থেকে, মঙ্গলের জন্য হবে অ্যাকচুয়ালি আর কি, কোনো অড লোকেশন থেকে এমন কোনো কাজের যোগ আসতে পারে যেটা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সেই কাজটা ঠিক নয়, কিন্তু যদি একটু সার্চিং করে, যদি সামান্য রিস্ক নিয়ে যদি নামতে পারেন, যদি বিরাট কোনো পয়সা ইনভেস্টমেন্ট বা এই সংক্রান্ত ব্যাপার না থাকে, তাহলে কিন্তু সেটা আপনাকে ডিসেম্বরের 3rd উইকের পর থেকে ডিভিডেন্ড দেবে, এবং সেটা কিন্তু বেশ ডিভিডেন্ড দেবে। বাট সাবজেক্ট টু দ্যাট, বিষয়টা সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে যে জিনিসটা কি আছে। বৃহস্পতি কিন্তু যদি কখনো নলেজের ঘাটতি দেখায়, মেটেরিয়াল নলেজের ক্ষেত্রে, তাহলেও কিন্তু বৃহস্পতি কিছু ক্ষেত্রে তার যে ফল দেওয়ার প্রবণতা তার থেকে কিন্তু সে কম ফল প্রদান করে থাকেন, সেটাও কিন্তু মাথায় রাখবার প্রয়োজন আছে। এই জায়গাটা পজিটিভ। বাড়ির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো রিনোভেশন বা নির্মাণ বা বাড়ির ক্ষেত্রে ব্যয়, বাড়িকে একটু বিলাসবহুল বানানো, সৌন্দর্যায়ন, সেই সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় করবার কিন্তু যোগ আছে। বা দুটো ঘর মিলিয়ে একটা বড় ঘর বানালেন, বা একটা বড় ঘরকে দুটো সেপারেট করে ঘর বানালেন, বাথরুম এ সমস্ত জায়গায় রিনোভেশন করলেন, এগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে এ সময় বেটার যোগ আছে। 5th হাউস এবং 9th হাউসের কানেকশন আছে, অ্যাসেন্ডেন্টের উপরেও আপনার দৃষ্টি আছে। তো যত রকমভাবে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ করবেন, না হলে কিন্তু ওবেসিটি তৈরি করতে পারে। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতিও আপনাকে দেবে, তো সেদিক থেকেও বেটার। তবে হ্যাঁ, বছরের শেষ দিক থেকে আরও বেটার ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। শরীরের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, হেভি হাইপার টেনশনের শো করছে, এবং যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে বা সেই সংক্রান্ত ওষুধপত্র যারা খান, যাদের মধ্যে কথাবার্তা ব্যবহারিক ডিসপ্যারিটি আছে, তারা কিন্তু এ সময় খুব সাবধানে থাকবেন, না হলে কিন্তু ব্যাপারটা খুব অফেন্সিভ জায়গায় চলে যেতে পারে আর কি, অন্য মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষত যারা ধরুন খুব সীমিত বা খুব লিমিটেড মানুষের সাথে মেলামেশা করেন, সোশ্যাল পার্টটা অনেকটা অ্যাবস্টেইন আছে, মকরের ক্ষেত্রে সেটা বেশি রকম হয়। মকর খুব লিমিটেড মানুষের সাথে মেলামেশা করে, আর বাইরের লোকের সাথে কথা বলে, কিন্তু সেটা খুব ওপরে ওপরে। অনেকবার মকর নিয়ে বলেছি, আর বলতে চাইছি না সেগুলো, কিন্তু এই সময়টা এই জায়গাগুলো যেটা বললাম খেয়াল রাখবে। আর কিডনি সংক্রান্ত স্থানে পুরুষ হলে কিন্তু রাইট কিডনি, এবং স্ত্রী হলে বোথ দ্য কিডনিস দিকে নজর রাখবে। আর কেউ যদি এই সময় প্রেগনেন্সি পিরিয়ডে থাকেন বা ম্যাচিওর্ড প্রেগনেন্সি পিরিয়ডে থাকেন, তাহলে কিন্তু আমি বলবো অন্তত জানুয়ারি পর্যন্ত একটু সাবধানে থাকবার প্রয়োজন কিন্তু রয়ে যাচ্ছে। ভেহিকেল বা এই সংক্রান্ত পারচেজের যোগও দেখাচ্ছে, বা নতুন কোনো প্রপার্টি ইনক্লুশনেরও যোগ দেখাচ্ছে। বয়স যদি মোটামুটি 38-39-এর বেশি হয়,
এবং সামান্য দশাগত স্ট্রেন থাকে তাহলে কিন্তু সেটা আরো বেটার শো করছে। সাইনাস জাতীয় সমস্যা, কনস্টিপেশন জাতীয় সমস্যা অর্থাৎ কফের দোষ যেটাকে বলে এবং পিত্তের দোষ সেটা কিন্তু বৃদ্ধি করবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর দেবেন, যতটা সম্ভব হালকা খাবার, ইজি ডাইজেস্টেবল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর ঘুমটা যাতে ঠিক হয় সেটার দিকেও কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর কিরম হবে তার উপর বলে দিই। দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড এবং 11th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি। তো এই বৃহস্পতির গোচর তার 4th হাউসে বকরি হতে চলেছে। তো সেক্ষেত্রে দু রকমের ফল আপনি এক্সপেক্ট করবেন। প্রথম যে ফল সেটা হচ্ছে কর্মক্ষেত্রে, গৃহক্ষেত্রে তথা মানসিক ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক পরিণত বুদ্ধির দিকে নিয়ে যাবে, বিশেষত বয়স যদি 39-এর বেশি হয়। আর দশাগত করসপন্ডিং দশা যদি বেটার হয়, দশা বেটার না হলে কিন্তু সেই ফল আমি যতটা বললাম তার 1/3 পর্যন্ত কম দিতে পারে, মানে 1/3 কম হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা পর্যাপ্ত ফল আপনাকে দেবে। কাজের জায়গায় কিন্তু রেকগনিশন, রেপিউটেশন, তাছাড়া মনে করুন কাজের ক্ষেত্রে অধিক রেসপন্সিবিলিটি, যেহেতু শনিও আপনার অ্যাসেন্ডেন্টের উপরে বকরি রয়েছে, তো ওভারবার্ডেন্ড ওয়ার্ক কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই অতিরিক্ত কাজ বৃহস্পতি কিন্তু আপনাকে খুব একটা বেশি ফিল করাবে না যে আপনি অতিরিক্ত কাজ করছেন বকরি হওয়ার পরে। মানে আপনি কাজ করবেন এবং খুব কমফোর্টেবলি করবেন। হয়তো 5 দিন করার পরে একদিন বিরক্তি আসতে পারে, যেটা ধরুন এর ইন বিটুইন হয়তো 5 দিনে 3 দিন বা 2 দিন এসছে, সেটা এখন 1 দিন হবে। এবং বেশ ভালো কোঅপারেশন কিন্তু আপনি এ সময় আপনি লাভ করবেন। আপনার যারা কলিগ আছে অফিসে বা অনেক বন্ধু বান্ধবের থেকে কিন্তু আপনি এ সময় এই পজিটিভ জায়গাটা কিন্তু লাভ করবেন। নতুন কোনো ব্যবসা ইনিশিয়েট করা, নতুন কোনো অল্টারনেটিভ কোনো প্রফেশনের দিকে যাওয়া বা প্রফেশনের ডোমেইন চেঞ্জ করা, এই ধরনের প্রবণতাও কিন্তু এ সময় আসবার প্রবল যোগ আছে। বিশেষত শনি ডাইরেক্ট হওয়ার একদম পরপর, মানে 20-22 নভেম্বরের পর থেকেই কিন্তু এটা আসা শুরু করবে। কারণ 10th হাউসের লর্ড আপনার মঙ্গল, সে কিন্তু নিচ হবে এবং বকরি হওয়ার চেষ্টা করবে। তার ফলে আপনার প্রফেশনের ডোমেইনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক চেঞ্জ আসার চেষ্টা করবে। এবং বৃহস্পতি থেকে তৃতীয় বকরি হবে, বৃহস্পতিও বকরি থাকবে। তার ফলে দুজনেরই চেষ্টা বল বাড়বে। যেমন মনে করুন যে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, দীর্ঘদিন এই ফিল্ডে প্রচুর এক্সপেরিয়েন্স গেইন করেছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে না আমি এবার একটা ব্যবসা করব, যে ব্যবসাটা এই যে ওষুধ সংক্রান্ত, এই ধরনের চিন্তা ভাবনার কিন্তু প্রকাশ এই সময় বেশ ভালোভাবেই ঘটবার যোগ আর কি রয়েছে। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং এটা পজিটিভ হবে। শারীরিক ক্ষেত্রে বলবো একদম স্পেসিফিক্যালি আপনার ক্ষেত্রে প্যানক্রিয়াস এবং গল ব্লাডার এই দুটোর ক্ষেত্রে নজর দেবেন। যাদের লিভার ফ্যাটি আছে, বাল্কি আছে, তাদের ক্ষেত্রেও নজর দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু এই দুটো ক্ষেত্রে বেশি নজর দেবেন। এবং যাদের ক্ষেত্রে মনে করুন যে খুব হার্ড লেবার করতে হয়, কুম্ভের ক্ষেত্রে আমি যেটা দেখেছি হার্ড লেবারের প্রবণতা আছে এবং শনি এখন রয়েছে, সে মঙ্গলের ঘরে দৃষ্টি দিচ্ছে, সুতরাং হার্ড লেবার আপনাকে দিয়ে করাবেই। সেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, পরিশ্রম বা রেসপন্সিবিলিটি থেকে আপনি ডিভিয়েট হতে পারবেন না কোনোভাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি শরীরের ক্ষেত্রে যথেষ্ট খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর দেবেন। আপনার একদম স্কেলিটন পার্টে বডির, সেক্ষেত্রেও কিন্তু যদি কোনো অর্থোপেডিক সমস্যা দেখেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দ্রুত ম্যাটারটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করবেন। কোনো রকম দেরি এই করা বা কাল করব এরকম ধরনের কাজকর্ম করবেন না। স্পাউসের শরীর কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, বিশেষত নভেম্বরের একদম শুরু থেকে ধরুন ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত এই যে সময়টা যাবে,
এই সময়টা একটু স্পাউসের দিকে নজর রাখবেন। আপনার নিজেরও হাইপার টেনশন বা যদি হার্ট সংক্রান্ত কোনো ত্রুটি থাকে সেই সংক্রান্ত, বা লাংস সংক্রান্ত কোনো, সেটা সিওপিডি হতে পারে, সেটা ব্রিদিং ট্রাবল হতে পারে, ত্রুটি থাকে, সেদিকেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। এবং স্পাউসের ক্ষেত্রে এটা করবেন, যদি স্পাউসের কোনো নার্ভাস সিস্টেমে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা বেশি করে অ্যাড্রেস করবার চেষ্টা করবেন আর শান্ত থাকবার চেষ্টা করবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই যে বৃহস্পতির এই গোচর, দেখুন বৃহস্পতি আপনার লগ্নপতি এবং 10th হাউসের লর্ড, সে আপনার 3rd হাউস দিয়ে গোচর করছে এবং বকরি হতে চলেছে এই স্টেটে। দেখুন 3rd হাউস আমাদের কি করে? 3rd হাউস আমাদের কনভিকশন, আমাদের স্ট্রেংথ, আমাদের স্ট্যামিনা, আমাদের ভিগিয়র, আমাদের প্রচেষ্টাকে দর্শায়। 3rd হাউসও কিন্তু চেষ্টা বলকে দর্শায়, 3rd হাউস সিবলিংসকে দর্শায়। 3rd হাউস কিন্তু তার থেকেও যেটা বড়, 8th হাউসের 8th হাউস, তার ফলে ট্রান্সফরমেশনকেও দর্শায়। তো আপনাদের জীবনে কিন্তু যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 10th হাউসের লর্ড, তার ফলে আপনাদের জীবনে কিন্তু কর্মক্ষেত্রে আগামী 4-4.5 মাসের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে। কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে আছেন বলে আপনাদের সেই পরিবর্তনটা বেশ কিছুটা বলতে পারেন একটা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আসবে, খুব স্মুথ ভাবে আসবে না। হ্যাঁ, কিন্তু যখন হয়ে যাবে ঘটনাটা, তখন কিন্তু তার সুফল আপনারা প্রত্যেকেই ভোগ করতে পারবেন, সে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। যারা ধরুন বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কমিউনিকেশন, তার সাথে ধরুন সফটওয়্যার রিলেটেড কাজ, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের কাজ, তার সাথে ধরুন হেলথ সেক্টর, ট্যুরিজম সেক্টর, এ সমস্ত জায়গায় কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আছে এবং সেখানে কর্মক্ষেত্রেও আপলিফমেন্ট, পরিবর্তনের যোগ কিন্তু অত্যন্ত ভালো আছে। সেটা নিয়ে মানে নির্দ্বিধায় আপনাদের বলতে পারি। নাম্বার 4 যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে বিভিন্ন রকম উটকো ঝামেলায় সময় কিন্তু আপনাদের পোয়াতে হবে এবং সেটা শারীরিক ক্ষেত্রেও কিন্তু তার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং শরীরকেও কিন্তু যত্ন নেবেন, বিশেষত আপার ডাইজেশন মানে ডাইজেস্টিভ পার্ট থেকে মিড লোয়ার, বাম দিকের লাং, হার্টের যদি কোনো প্রবলেম থাকে, মানে মেজর অর্গানে কিন্তু সমস্যা শো করছে। যাদের শরীরে অলরেডি আছে তারা তো নজর দেবেনই, যারা কোনো রকমভাবে কোনো অনুভূত হচ্ছে যে এরকম কিছু হতে পারে, তারা কিন্তু সত্তর চিকিৎসকের পরামর্শ কিন্তু নেবেন। যাদের সাইটিকার সমস্যা রয়েছে, রিউমেটয়েডের সমস্যা রয়েছে, তারা কিন্তু শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেবেন এবং ডক্টরের অ্যাডভাইস কিন্তু মেনে চলবার চেষ্টা করবেন যতটা সম্ভব। পিতার শরীরের দিকে কিন্তু একটুখানি গন্ডগোল শো করছে। যাদের পিতার বয়স মোটামুটি 69-এর উপরে আছে, তারা কিন্তু তার রুটিন চেক আপের দিকে নজর দেবেন। কর্মক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, কর্মক্ষেত্রে কিন্তু একটু গোলযোগ আপনার থাকবে, স্যাটিসফ্যাকশন কিছুতেই দেবে না এবং কোনো না কোনোভাবে আপনাকে বিভিন্ন রকম বিড়ম্বনাপূর্ণ সিচুয়েশনের মধ্যে নিয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সিস থাকবে। এবার আপনাকে কৌশলে সেটাকে অ্যাভয়েড করবেন বা বিতর্কের মধ্যমণি হয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা থাকবে। তো সেগুলো থেকে কিন্তু নিজেকে যতটা সম্ভব সরিয়ে রাখবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটা রিলিফ পাচ্ছেন। আর একটা জিনিস বলে দিই, যাদের অফিস সূত্রে বাইরে থাকতে হয়, নিজের জন্মস্থানের বাইরে, তারা কিন্তু বেশি হেলথের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। ওই যে অর্গানগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে বেশি নজর দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।